জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের পর আমরা এখন চলে আসছি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের খোঁজ খবর জানাতে। দর্শক, আমরা পদ্মা পাড়ের শহর রাজশাহীতে স্টার নিউজের পক্ষ থেকে আপনাদের এখান থেকে সকলকে স্বাগত জানাই। আমি ফারাবি হাফিজ। আগামী 25 সেপ্টেম্বর এই বিশ্ববিদ্যালয়ে 35 বছর পর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে। একটা সাত রব পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে আমরা দেখতে পাচ্ছি। আমরা আজকে পরিচয় করিয়ে দিতে চাইব শুরুতেই, আমাদের এই অনুষ্ঠানের শুরুতেই যারা ভিপি প্রার্থী হিসেবে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং প্রার্থিতায় অংশগ্রহণ করবেন, নির্বাচনে অংশগ্রহণ করবেন, তাদেরকে আমি আমার হাতের বাম থেকে শুরু করতে চাই। আপনি যদি পরিচয় দিয়ে শুরু করেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহবুব আলম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সমর্থিত সচেতন শিক্ষার্থী সংসদ মনোনীত প্যানেলের ভিপি পদপ্রার্থী। একমাত্র নারী প্রার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের এই যাবৎকালের প্রথম বলা যায় যে একজন নারী পাওয়া গেছেন, তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। পরিচয়টা যদি দেন। আসসালামু আলাইকুম, আমি তাসিন খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের 20-21 শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী, আসন্ন রাকসু নির্বাচনে ভিপি পদপ্রার্থী। ধন্যবাদ সবাইকে। জি, আসসালামু আলাইকুম, আমি মেহেদি মারুফ, পড়াশোনা করছি পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে। আসন্ন রাকসু নির্বাচনে ভিপি পদপ্রার্থী, রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ প্যানেল। আসসালামু আলাইকুম, আমি শেখ নুরুদ্দিন আবির, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের 2017-2018 শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল থেকে আমি ভিপি পদে নির্বাচন করছি। আসসালামু আলাইকুম, মোস্তাকুর রহমান জাহিদ, পড়ছি অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন ডিপার্টমেন্ট। আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মনোনীত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল থেকে ভিপি হিসেবে পদপ্রার্থী আছি। আসসালামু আলাইকুম, আমি মেহেদি সজীব, পড়াশোনা করছি সমাজকর্ম বিভাগ মাস্টার্সে, আধিপত্য বিরোধী ঐক্য প্যানেল থেকে ভিপি পদপ্রার্থী। ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা। আমি ফুয়াদ রাতুল, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ 20-21 সেশনের শিক্ষার্থী। আমি গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ হতে ভিপি পদপ্রার্থী। আমাদের সামনে উপস্থিত আছেন এই বিশ্ববিদ্যালয়ের যারা ভোটার, মূলত যাদেরকে কেন্দ্র করে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদকে কার্যকর করার জন্য উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা তাদের সবার সাথে পরিচিত হওয়ার সুযোগ নেওয়ার সুযোগ আমাদের হাতে কম। আমরা সরাসরি আলোচনায় চলে যাব। আপনাদের কাছ থেকে আমরা প্রশ্ন নিব। আমরা মূলত এই অনুষ্ঠানকে আসলে 3 ভাগে ভাগ করেছি। একটি ভাগ হচ্ছে আমি নিজে প্রশ্ন করতে চাই, আপনাদের ভাবনা শুনতে চাই। দ্বিতীয় হচ্ছে আপনাদেরকে সুযোগ করে দিতে চাই, আপনারা একজন যখন কথা বলবেন আপনারা তাকে প্রশ্ন করতে পারেন। এবং তৃতীয় ভাগে যারা শিক্ষার্থী, যারা অডিয়েন্স এখানে উপস্থিত আছেন, তাদের যত সব প্রশ্ন আছে সব আমাদের যারা প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন এবং প্রার্থিতা করবেন তাদেরকে করতে পারবেন। আমি শুরুতেই আসতে চাই তাসিন খান, একজন নারী প্রার্থী। এটা আসলে সবাইকে একটা ভালো ফিল দিচ্ছে যে নারী প্রার্থীরা সাধারণত এগিয়ে আসে না। এই বিশ্ববিদ্যালয়ে ভোটার সংখ্যা প্রায় 29,000 এবং সেখানে নারীদের সংখ্যা প্রায় 40% আমরা দেখলাম। সেই ক্ষেত্রে আপনি কি চিন্তা করে এই নির্বাচনে অংশগ্রহণ করছেন? প্রথমত, আমি যখন সিদ্ধান্ত নেই যে আমি ভিপি পদে দাঁড়াবো, তখন আমি এটা আসলে জানতাম না যে ইতিপূর্বে কোনো নারী ভিপি পদে অংশগ্রহণ করেনি। তো যখন আমি এটা জানলাম, প্রথমত আমার একটু খারাপ লাগলো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গাতে এটা এক্সপেক্টেড না যে প্রায় 14টার মতো রাকসু ইলেকশন হয়েছে কিন্তু সর্বোচ্চ পদে কখনো নারী প্রতিদ্বন্দ্বিতাই করেনি। আর এটাও এক্সপেক্টেড না যে বাংলাদেশে একজন মেয়ে ভিপি পদে প্রার্থিতা করাই এটা এত বেশি সাড়া ফেলবে বা এত বেশি ভাইরাল হবে। কারণ আমরা যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছি কিংবা ভিপির মনোনয়ন ফর্ম সংগ্রহ করছি, সেখানে কিন্তু এরকম বিশেষ কোনো বিবেচনা নাই যে নারী শিক্ষার্থী বা পুরুষ শিক্ষার্থী, সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলেই হচ্ছে। কিন্তু আলোচনা যখন হচ্ছে তখন স্পেসিফিকভাবে নারীর বিষয়টাতে খুব ফোকাস দেওয়া হয়। আমাদের ব্যর্থতার জায়গায় আসলে এটা যে আমরা নারী পুরুষ এই বিষয়গুলোকে খুব হেভিলি আলাদা করে দেখি। আমরা এইটাকে কালেকটিভভাবে নিজেদেরকে মানুষ বা শিক্ষার্থী হিসেবে খুব বেশি বিবেচনা করি না। যাই হোক, আমার এই জায়গায় অংশগ্রহণের
রাকসু নির্বাচন ৩৫ বছর পর হচ্ছে। আমরা যখন জুলাই গণ অভ্যুত্থানের পর একটা আশা করেছিলাম যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যেই পরিবেশ, আমাদের চলমান ছাত্র রাজনীতির যেই পরিবেশ, সেখানে একটা পরিবর্তন দেখতে পাবো, কিন্তু খুবই হতাশার মধ্যে দিয়ে আমরা দেখলাম যে আসলে কোনোই তেমন পরিবর্তন আসলো না। কী ধরনের পরিবর্তন আশা করেছিলেন? পরিবর্তন আশা করেছিলাম যে নতুন বাংলাদেশে আমরা বিগত যেই চলমান ধারাটা ছিল, আমাদের বিশ্ববিদ্যালয়ের যেই পরিবেশটা ছিল, সেইখানে একটা বিশাল পরিবর্তন আসবে। আমাদের শিক্ষার্থীরা রাজনৈতিক কর্মী না হয়ে রাজনৈতিকভাবে সচেতন হয়ে গড়ে উঠবে, আমাদের একাডেমিক উন্নয়ন হবে। আমরা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে এসে ঠিক কেরানি হওয়ার জন্য প্রতিযোগিতায় নামবো না। 2000 BCS-এর জন্য 2 লক্ষ মানুষ দৌড়াদৌড়ি করে, বেকার থাকে বছরের পর বছর। এই যে একটা সরকারি চাকরির দিকে তাকিয়ে আমরা এই যে দক্ষ হয়ে গড়ে উঠতে পারি না। আমরা ভেবেছিলাম যে হয়তো বা এখন আমরা সচেতন, আরও বেশি দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে ওঠার দিকে আগাবো, কিন্তু হতাশ আমরা সেটা হইনি। সবচেয়ে বড় কথা যে চলমান যে ছাত্র রাজনীতির ধারাটা ছিল, সেই জায়গাটাতে কোনো পরিবর্তন আসেনি। সেই ক্ষেত্রে ছাত্র সংসদ নির্বাচন আমাদের কাছে মনে হয়েছে যে একটা খুব ভালো মাধ্যম হতে পারে এই পরিবেশটাকে কিছুটা ভালোর দিকে নিয়ে যাওয়ার। যখন আমাদের এটা প্রথম থেকেই তো প্রাণের দাবি ছিল যে প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্র সংসদটা সক্রিয় করা হোক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচনে অংশগ্রহণ করার চিন্তাভাবনা প্রথম থেকেই ছিল, কিন্তু সর্বোচ্চ পদে করব এই সিদ্ধান্তটা বেশ পরে হয়েছে। যখন আমরা আসলে দেখলাম, বিশেষ করে আমি যেটা খেয়াল করলাম যে আমরা গঠনতন্ত্রে যতই বলি যে এটা একটা সাংস্কৃতিক প্ল্যাটফর্ম, সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম, কিন্তু দিন শেষে এখানে পার্টিসিপেট করছে বা এটা নিয়ে সচেতন, এই বিষয়টা নিয়ে আগ্রহী বা যারা আলোচনায় থাকছে তারা মূলত আমাদের মেইন স্ট্রিমের হয়তো রাজনৈতিক সংগঠনগুলোই। তো সেই জায়গা থেকে চিন্তা করলাম যে না, এইখানে অংশগ্রহণ করা উচিত। আর অংশগ্রহণের যেহেতু করছি, আমার শুভাকাঙ্ক্ষী, আমার আশেপাশের মানুষজন, আমার বন্ধুবান্ধব সবার সাথে আলোচনা করে মনে হলো যে হ্যাঁ, সর্বোচ্চ পদে আমি প্রতিদ্বন্দ্বিতা করতেই পারি। অনেক ধন্যবাদ, আপনার মনোভাবটা শুনলাম। আমি ছাত্রদল মনোনীত যে প্যানেল, শেখ নুরুদ্দিন আবির, আপনার কাছে আসতে চাই। আপনিও যদি আপনার ভাবনাটা বলেন, ঠিক কী চিন্তা করে আপনি এই পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনে স্থির করলেন? শিক্ষার্থীদের সাথে কাজ করা, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার এটার ইচ্ছা আকাঙ্ক্ষা থেকেই মূলত আসা। তবে একটি কথা বলতে চাই, রাকসু নিয়ে আমরা কাজ করেছি ছাত্রদলের পক্ষ থেকে 2019 সালের যে ডাকসু ইলেকশন হলো তারপর থেকেই। এরপরে আমরা তৎকালীন ফ্যাসিবাদের আমলের যেই প্রশাসন, আমরা 2022 সালে ছাত্রদলের পক্ষ থেকে আমরা স্মারকলিপি জমা দিয়েছিলাম তৎকালীন ভিসির কাছে যে আমরা রাকসু নিয়ে কাজ করতে চাই, রাকসু হোক। সেই 1990 সালের পরে রাকসু হয়নি। এই আমরা শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হিসেবে কোনো প্ল্যাটফর্ম পাচ্ছি না। আমাদের যে ন্যায্য অধিকার, শিক্ষার্থীদের যে ন্যায্য অধিকার, সেটি আদায় করতে হলে আমাদের শিক্ষকদের পিছনে ঘুরতে হচ্ছে, প্রশাসনের পিছনে ঘুরতে হচ্ছে। আমরা আমাদের অধিকার নিজেরাই আদায় করতে চাই। এবং তাসিন তার বক্তব্যে বলেছেন যে আমরা কোনো পরিবর্তন দেখতে পাইনি সেইভাবে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম। আপনার কি এই বক্তব্যের সাথে আপনি একমত? আসলে যেটা সত্য কথা, 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা সকলেই স্বপ্ন দেখেছিলাম যে যেহেতু ফ্যাসিবাদ নেই, স্বৈরাচার নেই, এই ফ্যাসিবাদ বিরোধী যে আমরা যেই শক্তিগুলো ছিলাম, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব। তাসিন খানের সাথে আমি একটু একমত যে আমরা আসলে আমাদের সেই ঐক্যটি ধরে রাখতে পারিনি। এটা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়। এখানে আমরা যারা বসে আছি, বিভিন্ন প্যানেল বা বিভিন্ন দলের ভিপি প্রার্থী, আমরা কিন্তু একই সাথে কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে হাসিনা বিরোধী আন্দোলন করেছি, স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি। 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের সেই ঐক্যের ফাটল ধরে, এটি দুঃখজনক। তো আমি সকলের কাছে আশা করব সেই 5 আগস্ট পর্যন্ত আমাদের যেই ঐক্য ছিল, সেই ঐক্যটি আবার ফিরে আসুক। আচ্ছা, মেহেদী সজীব, আপনার কাছে ফিরতে চাই।
এই প্রশ্ন তো থাকবেই, আপনি কেন, কোন যুক্তিতে, কি কারণে আসলে এই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আপনি আসছেন। এর সাথে একই সাথে আপনার সাথে জুড়ে দিতে চাই যে কেন্দ্রীয় ছাত্র সংসদ যেই স্বপ্ন, যেই চিন্তা নিয়ে শুরু করা, এইটা এই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কতটা সম্ভব এবং কতটা অসম্ভব? জি, ধন্যবাদ আপনাকে। প্রথমত যেটি বললেন যে কেন রাকসুতে প্রতিদ্বন্দ্বিতা করা। ক্যাম্পাসে গত 5 বছর আমরা দেখেছি বিভিন্নভাবে বিভিন্ন জনে এই রাকসুকে কেন্দ্র করে অধিকার আদায়ের জন্য, শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে বিভিন্নভাবে তারা নেতৃত্ব দিয়েছে, কাজ করেছে শিক্ষার্থীদের নিয়ে। জুলাই আগস্টের সেই রক্তাক্ত সংগ্রামের পরে আমরা যে রাকসু নির্বাচনটা দেখতে যাচ্ছি, সেটি শুধু আমাদের সংগ্রামই না, আমি মনে করি আমাদের যারা ক্যাম্পাস থেকে চলে গেছে, যারা সিনিয়র ছিল, যারা দীর্ঘদিন থেকে রাকসু নিয়ে কাজ করতে চেয়েছে, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চেয়েছে, তাদেরও এই সংগ্রামের ফসল হচ্ছে রাকসু। প্রায় 2000-এর মতো শহীদের আত্মত্যাগের এই ফসল হচ্ছে রাকসু। আমি ব্যক্তির জায়গা থেকে মনে করি রাকসুটা হচ্ছে একটা স্কোপ মাত্র, যে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার জন্য এর চেয়ে ভালো স্কোপ হয়তো বিশ্ববিদ্যালয় জীবনে আমরা হয়তো পাবো না। সেই জায়গা থেকে কাজ করার জন্য মূলত রাকসুতে প্রতিদ্বন্দ্বিতা করা। আর আপনি দ্বিতীয় যে প্রশ্নটি করলেন যে রাকসু আসলে এই ক্যাম্পাসের পার্সপেক্টিভে কতটুকু যুক্তিযুক্ত, দেখেন ছাত্র সংসদ নির্বাচনটা বন্ধ করার কারণটা কি? 90-তে যখন 90 পরবর্তী বাংলাদেশে আমরা দেখেছি প্রায় সব বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ছাত্র সংসদ বন্ধ করে দেওয়া হয়েছে। এটার ফলশ্রুতিতেই কিন্তু একটা দীর্ঘ ফ্যাসিজম আমরা দেখেছি, মানে ছাত্ররা তাদের বৈধ প্রতিনিধি পাচ্ছে না বিশ্ববিদ্যালয় থেকে বা কলেজ থেকে, যার কারণে তারা ওইভাবে ভয়েস রেজ করতে পারছে না, বা ভয়েস রেজ করলেও এটা জায়গা মতো পৌঁছাচ্ছে না। তো সেই জায়গা থেকে আমি বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় 14 বারের মতো রাকসু নির্বাচন হয়েছে এবং এটা 15তম বারের মতো হতে যাচ্ছে। সব কিছু মিলিয়ে রাকসুর যে আমেজ ইতিপূর্বে আমরা দেখেছি, এবং রাকসুটা এই বিশ্ববিদ্যালয় এবং জাতীয় নেতৃত্ব তৈরির একটা সূতিকাগার হিসেবে ইতিপূর্বেও ছিল, ভবিষ্যতেও কাজ করে যাবে বলে মনে করছি। তাই রাকসু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পার্সপেক্টিভে অনেক বেশি যুক্তিযুক্ত, এবং রাকসুর মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে সার্বিক কল্যাণ এটা নিশ্চিত করা যাবে বলে আমি মনে করছি। ধন্যবাদ। ফুয়াদ রাতুল, আপনার কাছে একই প্রশ্ন। আচ্ছা, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেই হাসিনা ফেসিবাদের আমল থেকে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে কাজ করছি। আমি শিক্ষার্থীদের খাবারের সমস্যা, আবাসনের সমস্যা, চিকিৎসা কেন্দ্রের দুরবস্থা, এগুলো নিয়ে প্রতিনিয়ত কথা বলে গিয়েছি। আমার মনে হয় যে রাকসু যদিও একটা সাংস্কৃতিক সংগঠন এবং কাগজে কলমে রাকসুর খুব বেশি শিক্ষার্থীদের অধিকার রক্ষা করার ক্ষমতা নেই, কিন্তু যেহেতু রাকসুর নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হবে, সেই জায়গা থেকে রাকসুর মাধ্যমে একটি শক্তিশালী প্রেশার গ্রুপ তৈরি করার সুযোগ আছে, যারা শিক্ষার্থীদের এই দৈনন্দিন সমস্যাগুলো নিয়ে প্রশাসনকে চাপ প্রয়োগ করবে এবং সেগুলো বাস্তবায়ন করবে। সেই জায়গা থেকে আমি রাকসুতে অংশগ্রহণ করছি। এছাড়া 5 আগস্ট পরবর্তী সময়ে যেমনটা সবাই বলল, আমরা ক্যাম্পাসে একটা গণতান্ত্রিক পরিবেশ আশা করেছিলাম, কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি। আমরা দেখেছি যে অন্য সংগঠনের মশাল মিছিলে হামলার ঘটনা, আমরা দেখেছি যে অনলাইনে অফলাইনে ভিন্ন সংগঠনকে নানাভাবে বুলিং করার ঘটনা, যেটা ছাত্রলীগের আমলে ছিল এবং ছাত্রলীগ বিতাড়িত হওয়ার পর এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফেরত আসবে এটা আমরা কল্পনাও করিনি। আমি রাকসুকে এই অগণতান্ত্রিক পরিবেশের বিরুদ্ধে শিক্ষার্থীদেরকে সংগঠিত করার একটা মাধ্যম হিসাবে দেখি। সে জায়গা থেকেও আমি যে রাকসুতে অংশগ্রহণ করছি। আচ্ছা, তাহলে এই প্রশ্নের সূত্র ধরে আমি আপনাকে বলতে চাই, মোস্তাকুর রহমান জাহিদ, আপনি যদি এই প্রশ্নের উত্তর দিয়ে বা এটা মানে এটা একমত পোষণ করেন কিনা যে যেই সময়টা শেখ হাসিনার আমলে এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যেমন ছিল, ছাত্রদের মধ্যে যেই একরকমের অস্বস্তিকর অবস্থা ছিল, সংগঠনগুলো আলাদা আলাদা কর্মসূচি সেভাবে দিতে পারে নাই, এককভাবে একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল ছাত্রলীগের, সেই জায়গা থেকে সেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবার সেই রকম কিছু ফিরে কি এসছে বা আসার সুযোগ ছিল? দেখুন, রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হিসেবে যে পরিমাণ সমস্যা এখানে সমাধান হওয়া দরকার ছিল,
এতদিনে এত সমস্যা এখনও জর্জরিত রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেই সমস্যাগুলো দেখে আমরা অবাক হয়ে যাই। আর নতুন নতুন অনেক বিশ্ববিদ্যালয় আছে, ওই বিশ্ববিদ্যালয়গুলোতে যে সমস্যাগুলো আমরা পরিলক্ষিত করি এখানেও একই সমস্যা, কিন্তু এখানে তো এই সমস্যাগুলো আগেই সমাধান হওয়া দরকার ছিল। আর ছাত্রলীগের যে ব্যাপারটা বলেছেন, ছাত্রলীগ তো একচ্ছত্রভাবে এই ক্যাম্পাস চালিয়েছে, একটা একনায়কতন্ত্র জারি করেছিল। ভিন্ন মতাদর্শর কোনো সংগঠন, আমরা ছাত্র শিবির বলি, আমাদের বন্ধু সংগঠন ছাত্রদল বলেন, বাম দলের ভাইয়েরা বলেন, বা যে কোনো অরাজনৈতিক কোনো শিক্ষার্থী বলেন, কোনো আয়োজন করলে এখানেই অনেক আয়োজন হয়েছে যেখানে ছাত্রলীগের সেক্রেটারি আসাদুল্লাহিল গালিব সরাসরি এসে পিস্তল ঠেকিয়ে বাধা দিয়েছিল। এই ঘটনা পর্যন্ত এখানে ঘটেছে। এই ঘটনাগুলো আমাদের জন্য আশ্চর্যের বিষয় ছিল যে ভিন্ন মতাদর্শকে সহ্য না করার যে প্র্যাকটিস, এই প্র্যাকটিস যদি ক্যাম্পাসে চলে তাহলে তো কোনোভাবেই ভিন্ন মতাদর্শ। রাতুল যে অভিযোগ করলেন যে মশাল মিছিলে হামলার ঘটনা, অনলাইনে অফলাইনে একরকমের বুলিং তারা দেখতে পাচ্ছেন, সেই জিনিসটা কিভাবে ফিরে আসলো? আমরা তো এখন প্রত্যেকটা সরকারের সময় যেই সরকারের ছাত্র সংগঠন ছিল সেই ছাত্র সংগঠনগুলো একচ্ছত্র আধিপত্য চালানোর চেষ্টা করেছে বিভিন্ন ক্যাম্পাসে। তো এর আগে 90 পরবর্তী সময়ে আপনারা জানেন যে 90-এর পরে আর রাকসু হয়নি। এই সময়গুলোতে যেই সরকারগুলো ক্ষমতায় ছিল তাদের অঙ্গ সংগঠন যে ছাত্র সংগঠনগুলো ছিল তারা ক্যাম্পাসে সর্বেসর্বা ছিল, এবং তারা ক্যাম্পাসে রাকসু না হওয়ার পেছনে তাদেরও একটা অনীহা ছিল। তবে ভাই যেটা বলেছেন যে এই ক্যাম্পাসে ছাত্রলীগের মতো কালচার, একনায়কতন্ত্র কালচার কেউ শুরু করার সাহস করবে না বলে আমি মনে করি, কারণ তারা যে শিক্ষা পেয়েছে সেই শিক্ষা আমাদের সবার পাওয়া দরকার। এবং ভাই যে মশাল মিছিলের কথা বলেছে এটা হয়তো পরে আলোচনায় আসতো, প্রথমেই যেহেতু আসছে এটা ক্লিয়ার করি। ভাইয়েরা শাহবাগ বিরোধী ঐক্য এবং ভাইদের সংগঠন বামদের সংগঠন দুইটা মিলে যে সংঘর্ষটা হয়েছে এটাতে কিন্তু ভাইদেরও অবদান কম ছিল না, তারা আগুন নিয়ে এসেছিল এবং তারা ছাত্র মিশনের সভাপতি জিএ সাব্বিরকে সরাসরি তাদের শার্ট পর্যন্ত শার্টের বোতাম ছিঁড়ে ফেলা হয়েছে, এবং জিএ সাব্বির উপস্থিত থাকলে আপনারা অবশ্যই বলতে পারবেন। তো তারা যে হামলাটা করেছিল সেই হামলাটার কথা আসে না, তারা শুধু একপাক্ষিকভাবে অন্য দলকেই বলে, শাহবাগ বিরোধী ঐক্যে যে দলগুলো ছিল তাদেরকেই বলে। তো তারা যেমন অভিযোগ করেছে প্রশাসনে, ভিসি স্যার নিজেই বলেছেন যে ফুয়াদ রাতুল তুমি যেমন অভিযোগ করেছো তোমার বিরোধী পক্ষ তোমার থেকে আরও বেশি অভিযোগ করেছে তোমার বিরুদ্ধে, এটা ভিসি স্যারই বলেছিল। এজন্য এই ব্যাপারটা সেভাবেই ক্লিয়ার করা, আমাদের সহনশীল আচরণ থাকা দরকার একে অপরের বিরুদ্ধে। আচ্ছা, তাদের কাছ থেকে শুনি নাই, আপনি এই বক্তব্যের সাথে কি একমত বা এই বিষয়টাকে কিভাবে দেখেন? আচ্ছা, ধন্যবাদ। প্রথমত আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। পাশাপাশি আমার যে শিক্ষার্থী বন্ধুরা সামনে বসে আছে তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। বিষয়টা হচ্ছে, দেখুন, 5 আগস্ট পরবর্তী আমাদের ছাত্র রাজনীতিতে একটা পাটাতন পরিবর্তনের কথা ছিল। আমরা চিন্তা করেছিলাম যে অতীতের ছাত্র রাজনীতি আর ক্যাম্পাসগুলোতে ফিরবে না। ক্যাম্পাসগুলোতে যে দখলদারিত্ব, চর দখলের মতো হল দখল, যে শিক্ষার্থীদের মানে ক্লাসে যেতে দিত না তারা, এবং তারা ওই যে প্রোগ্রামের বিনিময়ে সিট দিত, আমরা প্রভিসি বলি আর কি। তো প্রোগ্রামের বিনিময়ে তাকে হলে থাকতে হতো, এবং ওই তৎকালীন সময়ের যে ছাত্র সংগঠন ছিল তারা এখানে চরমভাবে আধিপত্য বিস্তার করত। কিন্তু অভ্যুত্থান পরবর্তী আমরা দেখেছি যে এই যে মশাল মিছিলের উপরে যে হামলার ব্যাপারটা, এটা অ্যাকচুয়ালি মানে কে কার উপরে করেছে এটার চেয়ে ইম্পর্টেন্ট, এখানে তো ব্যক্তি আইডেন্টিফাইড, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে ন্যূনতম ব্যবস্থা নিতে পারেনি। এটা তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের চরম ব্যর্থতা। কেননা আপনারা এটা তদন্ত করুন যে কিভাবে এটা কার উপরে কে হামলা চালালো, এটার ভিডিও ফুটেজ আছে। তারপরেও আপনারা যখন একটা জায়গায় পৌঁছাতে পারছেন না, তাদেরকে শাস্তির আওতায় আনতে পারছেন না, এর অর্থ হচ্ছে আগামীতে যদি এরকম ঘটনা ঘটে তাহলে আপনারা কিছু করতে পারবেন না। তাহলে আরও অনেক ছাত্র সংগঠন এবং ব্যক্তিবর্গগুলো তারা উৎসাহী হবে এই জায়গাগুলোতে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো শান্তি চায়, তারা তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ চায়, যে শিক্ষার সুষ্ঠু পরিবেশ হবে, সে ক্লাসে যাবে, ক্লাস ভালোভাবে করবে, সে তার রুমে যাবে, এবং সে একটা মানে নিজের একটা প্রপার ওয়েতে চলাফেরা করার জন্য, মানসিক বিকাশের জন্য যে পরিমাণ ফ্যাসিলিটিস ইউনিভার্সিটি প্রোভাইড করার কথা সেটা ইউনিভার্সিটি তাকে প্রদান করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইউনিভার্সিটিগুলো এসব দিতে পারতেছে না। পাশাপাশি আমরা একটা এমন বিষয় দেখতেছি, এটা শিক্ষার যে একটা বাণিজ্যিকীকরণ,
এটা আস্তে আস্তে দিন দিন বেড়ে যাচ্ছে। আপনারা দেখবেন আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ইয়েগুলো আছে, বিশেষ করে বিভাগগুলোতে অযাচিত দেখবেন যে বিভাগের উন্নয়ন ফি নেওয়া হয়। তো শিক্ষার্থীদের এই জায়গাগুলোতে তো সমস্যা আছে। তো এই জায়গার সমস্যায় এত সমস্যা রেখে বিশ্ববিদ্যালয়ের যেই অভ্যন্তরীণ যে রাজনৈতিক ছাত্র সংগঠন আছে, তাদের এইরকম যদি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একে অপরের সাথে দ্বন্দ্ব হয়, শিক্ষার্থীরা তো ভীতু হয়। আমরা এই কিছুদিন আগেই রাকসু ভবনে আপনারা লক্ষ্য করবেন যে দুইটা দলের একটা মানে মুখোমুখি অবস্থান। আমরা তখন প্যানেল গুছাইতে গেছি, আগের দিন আমাকে বলছে যে ভাই আমরা ইলেকশন করব, পরের দিন বলছে না এটা সম্ভব না। তো এই জায়গা থেকে শিক্ষার্থীদের মধ্যে একটা ভয়ের বিষয় কাজ করছে। তো আমরা মনে করি অভ্যুত্থান পরবর্তী বর্তমান 1 বছর আমরা পার করেছি, আমাদের 2000-এর অধিক শহীদের প্রতি আমরা শ্রদ্ধা রেখে, আমাদের যেই ভাইয়েরা এখনও চোখে দেখতে পাচ্ছে না, পঙ্গুত্ব বরণ করে আছে, তাদের দিকে তাকায়ও তো আমরা ছাত্র রাজনীতির একটা ডাইমেনশনাল পরিবর্তন করতে পারি। কিন্তু আমরা এই জায়গা থেকে শিক্ষা নিচ্ছি না, ওই ইতিহাসের ওই এর মতো যে আসলে ইতিহাস থেকে নাকি কেউ শিক্ষা নেয় না। তা আমরাও ছাত্র রাজনীতিতে সেই বিষয়টাই লক্ষ্য করছি। তবে আমরা দিন শেষে আশাবাদী। আমরা মনে করি ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদের মাধ্যমে আমাদের যে চিন্তা চেতনার জায়গা আছে এটা বিকশিত হবে এবং শিক্ষার্থীদের প্রতিনিধি ছাত্র সংসদে গিয়ে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে তাদের পক্ষে কথা বলবে এবং বিশ্ববিদ্যালয় থেকে তার ন্যায্য অধিকার, সেই ন্যায্য অধিকার বুঝিয়ে দিতে সহযোগিতা করবে। ধন্যবাদ। আচ্ছা, আপনার অভিমতটা শুনতে চাই। আপনি কেন এই নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলেন এবং এখন পর্যন্ত পরিবেশ কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। প্রথমত আমি নির্বাচনে কেন অংশগ্রহণ করছি, দেখুন আমার বায়োতে লেখা আছে হব আমি সমাজ সংস্কারক। তো আমি মনে করি যে আমার সমাজ সংস্কারক হওয়ার পথে এই রাকসু নির্বাচনটা আমার জন্য একটা অ্যাসিড টেস্ট হিসেবে কাজ করবে। আর যদি বলেন যে আরও কেনর উত্তর যদি দেওয়া যায়, আমি হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী। তো আমাদের প্রতিনিয়তই কেমিক্যাল রিয়েজেন্টের ইউজ করতে হয়। তো আমি দেখেছি যে সেখানে আমাদের যতটুকু কেমিক্যাল প্রয়োজন সেটা তার তুলনায় খুবই অপ্রতুল। তো আমি মনে করি যে আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তো বিশাল একটা বাজেট থাকে, তাহলে কেন সেখানে মানে বিভাগ ওয়াইরই আপনার এই সাপোর্টটা তারা দিতে পারছে না। আমি সেইখানে এই শর্টেজটা ভুগেছি। আপনার মেডিকেল সেন্টারে আপনি গেলে শুধু সেখানে আপনার নাপা ধরিয়ে দিবে, অন্য কোনো মেডিসিন তারা সরবরাহ করতে পারবে না। আপনি দেখুন আমরা শিক্ষার্থী, আমাদের কিন্তু সর্বপ্রথম সুস্থ দেহ সুস্থ মন প্রয়োজন। আর সুস্থ দেহের জন্য আপনার খাদ্যের যে গুণগত মান সেটা অবশ্যই এনশিওর করতে হবে। দেখুন আমি সম্ভবত একজন শিক্ষার্থীর প্রতিদিন আপনার 2500 ক্যালোরি প্রয়োজন, কিন্তু আমাদের যে খাবারের মান সেটা সেই তুলনায় আমার মনে হয় খুবই নগণ্য। ক্যালোরি ছাড়াও আপনার যে অন্যান্য খাদ্য রয়েছে সেটা তো এখানে কোনো প্রোভাইড করা হয় না। এছাড়াও আপনার দেখুন আমাদের যে আবাসিক সংকট, এটা মারাত্মক একটা ব্যাধি রূপেই আবির্ভূত হয়েছে। তো সেটা নিয়ে কাজ করার জায়গা থেকে রাকসু নির্বাচনে আসা। আরেকটা কথা হচ্ছে আপনি যদি প্রশাসনের দিকে তাকান, আলহামদুলিল্লাহ জুলাই অভ্যুত্থানের পরে তারা একটু অনেকটা ছাত্রবান্ধব হয়েছে। তার আগে গেলে তাদেরকে রাঘব বোয়াল মনে হইতো যে যদি প্রশাসন ভবনের একজন সাধারণ কর্মচারী, সে মনে হইতো যে দেশের প্রধানমন্ত্রী, এরকম আচরণ করতো। আর আপনার ওইখানে যে লাল ফিতার একটা দৌরাত্ম্য রয়েছে এবং সেটা কি এখন আছে? এখন অনেকটাই কমেছে, পরিপূর্ণভাবে যে কমেছে এটা আমি বলতে পারবো না। আপনি দেখেছেন, তাহলে আমি সম্পর্কে একটা নিয়ে আসছি। আপনি দেখুন এই যে রাকসু নির্বাচন, এই সংগঠন তো এখন ক্ষমতায় নাই, এখন ক্ষমতায় কোনো রাজনৈতিক দল নাই, তাহলে কারা দেখায় সেটা? অনেকটাই কমেছে, পুরোপুরি কমে নাই। হ্যাঁ, পুরোপুরি কমে নাই। আসলে দেখুন একটা যখন ব্যাধি হয় আপনি একদিনে কমাতে পারবেন না, এটা আপনার প্রতিনিয়ত ট্রিটমেন্টের প্রয়োজন হবে। আপনি যদি একজনের ক্যান্সার আক্রান্ত হলে আপনি কি প্রথম দিনে কেমোথেরাপি দিয়ে তাকে করে ফেলবেন? তাহলে তো সে বাঁচবেই না, আগে যাও বাঁচার সম্ভাবনা ছিল। তো আমি মনে করি এইটা প্রসেসিংয়ের মাধ্যমে সেটাকে ইনঅ্যাক্টিভ করতে হবে। আরেকটা বিষয়, আমি এটার সাথে সম্পর্কে একটা কোশ্চেন নিয়ে আসছি, নিজে উত্তর দিচ্ছি। দেখুন রাকসু নির্বাচন নিয়ে বিশেষ করে আমাদের ছাত্র শিবির ভাইরা এবং ছাত্র দলের ভাইরা তাদের নানা নাটকই দেখেছি, কেউ পজিটিভ কেউ নেগেটিভ, একসময় পজিটিভ আরেক সময় নেগেটিভ, এবং তাদের প্রভাবেই, এটা আপনি বলতে পারেন যে তাদের প্রভাব না, এটা আপনার মনে হবে তাদের প্রভাব না, কিন্তু তাদের প্রভাবেই কিন্তু রাকসুর নির্বাচনের যে তফসিল এটা বারবার রিশিডিউল করা হয়েছে। তো আমি মনে করি সেই জায়গা থেকে এখানে অনেক কাজ করার জায়গা আছে এবং আমি কাজ করব এবং আমার যে স্বপ্নটা ইনশাল্লাহ সেটা বাস্তবায়নের এটাই আমার প্রথম ধাপ হবে। এই জন্য রাকসু নির্বাচনে আসা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা পরের ধাপের প্রশ্নে যাই। নির্বাচনের এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ডের কথা বলি আমরা।
নির্বাচনের কয়েকটা দিন বাকি। কি মনে হচ্ছে সবার জন্যে, আপনার জন্যে, বাকি প্রার্থীদের জন্য কি ঠিক আছে এই ফিল্ড? নির্বাচন কেন্দ্রিক পরিবেশ আসলে আমরা আশঙ্কার মধ্যেই আছি। আমরা একেবারে বলতে পারি না যে এখানে লেভেল প্লেইং ফিল্ড আছে। এটার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে, বিশেষ করে আমরা যারা কোনো রকম সাংগঠনিক সাপোর্ট বা ফান্ড ছাড়া এখানে দাঁড়িয়েছি, তারা এই বাস্তবতাটার সম্মুখীন সবচেয়ে বেশি হচ্ছে। এখানে কি ধরনের ফান্ড ব্যবহার হয়, কোথায়? আমরা প্রচারণার ক্ষেত্রে লিফলেট যে করব, এইটার একটা বিশেষ খরচ আছে। আমরা দেখি যে শিক্ষার্থীদেরকে সহ আমি হচ্ছে নির্বাচনের পরিবেশের বিষয়টা টোটালি একটু ব্রিফ করি। প্রথম পরিবেশের কথা আসলেই আমাদের নিরাপত্তার ইস্যুটা চলে আসে। তো নিরাপত্তা ইস্যুর ক্ষেত্রে এইটা যেহেতু এখানে বিভিন্ন মতাদর্শের বিভিন্ন মানুষ অংশগ্রহণ করছে, মতাদর্শ থেকে আসা মানুষ, তো আমরা ইতিপূর্বেও দেখেছি যে ক্যাম্পাসে এখনও রাজনৈতিক সহাবস্থানটা টোটালি আসেনি। ফলে এই যেইটা আমার সহযোদ্ধা ফুয়াদ রাতুল বলল যে মশাল মিছিলের উপর হামলার মতো ঘটনা ঘটেছে, এখানে আমরা দেখেছি যে রাকসু কোষাধ্যক্ষের অফিসে পেশি শক্তি প্রয়োগের মতো ঘটনা ঘটেছে। সুতরাং এইটা যে 25 তারিখ অবধি আরও ঘটবে না সেটা বলা যায় না। এরকম অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে আসলে প্রশাসন সেটাকে হ্যান্ডেল করার জন্য কি উদ্যোগ নেবে সেটা এখনও খুব বেশি ক্লিয়ার না। নিরাপত্তার ইস্যুর কথা আসলে সাইবার নিরাপত্তার কথাও আসে। সাইবার নিরাপত্তার কথা আমরা না হলেও লক্ষাধিকবার বলেছি প্রশাসনের কাছে, নির্বাচন কমিশনের কাছে। তারা একটা কমিটি করে দিয়েছে, কিন্তু অ্যাজ ইউজুয়াল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা টেন্ডেন্সি আছে যে এইখানে অনেক কমিটি গঠন হয়, কমিটিগুলোর কোনো কাজ দৃশ্যমান হয় না। এই সাইবার বুলিং নিয়ে যেই কমিটিটা গঠন হয়েছে সেটাও এইটার ব্যতিক্রম হয়নি, এটারও কোনো কার্যক্রম দৃশ্যমান হয় না। তো নিরাপত্তাটা নিয়ে আমরা টোটালি আশঙ্কার মধ্যে আছি। এর মধ্যে আমরা যখন প্রচারণার দিকে গেলাম তখন আমরা দেখি যে আমরা এটা হচ্ছে নির্বাচন কমিশনের কাছে বলেছিলাম যে প্রত্যেকটা প্রার্থীকে এটা নির্দিষ্ট করে দেওয়া হোক যে নির্বাচন কেন্দ্রিক কত টাকা ব্যয় করতে পারবে। আমরা এর মধ্যে দেখি যে আমাদের বিভিন্ন ছাত্র সংগঠন যাদের সেই সক্ষমতা আছে তারা নির্বাচনে বেশ অর্থ ব্যয় করছে। এই ক্ষেত্রে আমাদের সুনির্দিষ্ট কোনো অভিযোগ আছে সেগুলো দিয়েছেন? আচ্ছা, এই সংক্রান্ত মানে খরচ বিষয়, ব্যয় সংক্রান্ত আমরা এই বিষয়ে নির্দিষ্ট, আমি আমার প্যানেল সর্বজনীন শিক্ষার্থী সংসদ, আমরা প্রশাসনের কাছে লিখিত কোনো অভিযোগ যদিও দিইনি, কিন্তু আমরা যতবারই নির্বাচন কমিশনের সাথে মিটিংয়ে বসেছি ততবারই আমরা এই কথাটা উল্লেখ করেছি যে এইটা বরাদ্দ করে দেওয়া হোক, কিন্তু সেটা আমলে নেওয়া হয়নি। যাই হোক, তো সব মিলাই লেভেল প্লেইং ফিল্ডের যে বিষয়টা সেইটা এখানে নাই বললেই চলে। আরেকটা বিষয় আমি বলবো যে এই যে যারা অর্থ ব্যয় করছে, আমরা এর মধ্যে এই টেন্ডেন্সিটা দেখেছি যে বিভিন্ন উপহার বিতরণ বা হচ্ছে ফিস্ট বা হলে হলে মুড়ি পার্টির মতো একটা মজার ঘটনা দেয়া হচ্ছে। জি, মুড়ি পার্টি, জি। আচ্ছা যাই হোক, আবার উপহারও দেয়া হচ্ছে। জি, তো যাই হোক, আমি একটু বলি বিষয়টা যে নির্বাচনের আগে এটা দিতে পারে যাদের ইচ্ছা আছে যে শিক্ষার্থীদেরকে নিজের অর্থ ব্যয় করে কিছু উপহার দিবে, সেটা অবশ্যই খারাপ কিছু না, দিতেই পারে। কিন্তু নির্বাচনের আগে এটা দেওয়ার অর্থটা এরকম দাঁড়ায় যে এটা শিক্ষার্থীদেরকে সরাসরি আত্মমর্যাদার উপর আঘাত করা হচ্ছে যে তোমাদেরকে আমি উপহার দিয়ে বা আপনাদেরকে আমি উপহার দিয়ে একবেলা ভালো বিরিয়ানি খাওয়ায় আমি ম্যানিপুলেট করব, তোমার মতামতটা, তোমার ভোটটা আমি আমার পক্ষে নিতে পারবো। তো যারা এরকম করছে বা এরকম পরিকল্পনা আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এভাবে যেন অপমান না করা হয়, এভাবে যেন ছোট করে না দেখা হয় যে এরকম কিছু করে আমরা হচ্ছে তাদের মতামতটা পরিবর্তন করে ফেলতে পারবো। আরেকটা বিষয় একটু অ্যাড করি ছোট করে, যে আমরা কিন্তু এইখানে কিছু প্রোভাইড করতে আসিনি, এই ক্ষমতা কিন্তু রাকসু আমাদেরকে দেয় না। যেমন হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় অবকাঠামোর অনেক দুর্বলতা থাকতে পারে, আমি আমার পকেটের টাকা খরচ করে নিশ্চয়ই সেটা করে দিতে পারবো না, আমি একজন শিক্ষার্থী। তো আমার কাজ, আমি এটা প্রশাসনকে দিয়ে করিয়ে নিতে পারি, তাদের উপর প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে পারি, শিক্ষার্থীদের কণ্ঠ হিসেবে কথা বলতে পারি, এইটুকুই। এই অভিযোগের প্রেক্ষিতে কারো কোনো কিছু বলার থাকলে আপনারা বলতে পারেন। আচ্ছা, আমি একটু বলতে চাই, মানে ওভারঅল কিছু বিষয় নিয়ে। একটা বিষয় হচ্ছে যে এখানে কথা আসছে যে মশাল মিছিল এবং
যে কোষাধ্যক্ষের বাসভবনে তালার যে ঘটনাটা, এটা একটু ক্লিয়ার করা উচিত আমি মনে করছি। কেননা এই ক্যাম্পাসগুলোতে যখন আমরা রাজনৈতিক কালচারের পরিবর্তন চাইব, তখন কিন্তু আমাদের ব্যক্তির জায়গা থেকেও পরিবর্তনটা আমরা প্রত্যাশা করব। এখানে শুধুমাত্র ট্যাগিং ফ্রেমিং করে এই ক্যাম্পাসের পরিস্থিতি কারা উত্তপ্ত করতেছে এই বিষয়টাও দেখার বিষয় বলে আমি মনে করছি। সেই জায়গা থেকে মশাল মিছিলে যে ঘটনাটা ঘটেছে, এইখানে মানে কোনো পক্ষকেই আপনি এক সাইডে রেখে এই আলাপটা তোলা সমীচীন হবে না বলে আমি মনে করছি। এইখানে দুইটা অভিযোগই জমা পড়েছে সমানভাবে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা রীতিমতোই ব্যর্থ হয়েছে এই ঘটনার একটা সুষ্ঠু সুরাহা করতে। আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়টা নিয়েই ফোকাস করা উচিত, যে আসলে প্রশাসন কেন এই ঘটনাগুলোর সমাধান দিতে পারছে না। পাশাপাশি তাসিন যে বিষয়টা বললো নিরাপত্তা সংকট, কয়েকটা ঘটনা যদি টেনে আনি গত 1 বছরের পিরিয়ডে, যে এই প্রশাসন আসলে নিরাপত্তা ইস্যুতে কতটুকু কার্যকর ব্যবস্থা নিতে পেরেছে, আমরা এর স্পষ্ট একটা উত্তর পাবো। তো সেই জায়গা থেকে অনেক বেশি শঙ্কার জায়গা তৈরি হয়েছে যে আসলে নিরাপত্তা ইস্যু নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কতটুকু ডিল করতে পারবে। এবং আবির ভাই একটা কথা বলেছে যে 5 তারিখের পরে আমরা অনেক বেশি নিজেদের সেলফ ইন্টারেস্টের জায়গা থেকে আলাদা হয়ে গেছি। এইটা আসলে মানে ব্যক্তি আমার জায়গা থেকে যেমন আমাদের সীমাবদ্ধতা আছে, প্রত্যেকের জায়গা থেকে বিশেষ করে পলিটিক্যাল অর্গানাইজেশনগুলোর প্রতি আমি বেশি আঙ্গুল তুলব, যে তারা আসলে ওই ধরনের কালচারটা চর্চা করার প্রতি আমাদেরকে মনোনিবেশ করে নাই, যার কারণে আমরা এই ধরনের একটা পরিস্থিতি বিশ্ববিদ্যালয় এখন দেখতে পাচ্ছি। ধন্যবাদ। জাহিদ যুক্ত করতে চান কিছু? দেখুন, এখানে যে কয়েকটা ব্যাপার এসেছে মেহেদী সুজিব ভাই অলরেডি ক্লিয়ার করেছেন, তাসিন খান উনিও বলেছেন। আমি সংযুক্ত যেটা করতে চাই সেটা হচ্ছে যে প্রথমত রাকসু নির্বাচনটা হবে কি না এটা অনিশ্চিত ছিলাম আমরা সবাই মিলে, এবং রাকসু নির্বাচন যাতে করা যায় এবং 35 বছরের একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ যেন আমরা বর্তমান শিক্ষার্থীরা মোকাবেলা করে রাকসু নির্বাচনটা সম্পন্ন করতে পারি, এটা বর্তমান চলমান শিক্ষার্থীদের জন্য একটা অবশ্যই চ্যালেঞ্জ ছিল। বর্তমান চলমান শিক্ষার্থী আমি শব্দটা বলেছি, কিন্তু যখন এখানে অছাত্ররা এসে বাধা দেয়, যখন এখানে অছাত্ররা এসে রাকসু বানচালকারী গোষ্ঠীর ভূমিকা পালন করে, তখন এটা খুবই কষ্টকর হয়ে যায়। রাকসুটা এ পর্যন্ত নিয়ে আসা শিক্ষার্থীদের জন্য, আমাদের ছাত্র শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠন যারা চলমান শিক্ষার্থী আছে তাদের জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। আপনারা দেখবেন আমরা একটা নিউজ প্রকাশিত হয়েছে, সেই নিউজে লেখা ছিল যে ছাত্র শিবিরের দাবির মুখে নির্বাচনী তফসিল ঘোষণা। আমরা সাথে সাথে পোস্ট দিয়ে দিলাম যে এটা শুধু ছাত্র শিবিরের ক্রেডিট না, এখানে সবাই আন্দোলন করেছে রাকসু হওয়ার জন্য, নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার জন্য। আমরা সবাইকে সাথে নিয়েই এই আন্দোলন থাকতে চাই। কিন্তু তার 4 দিন পরে আবার নিউজ হলো যে ছাত্র দলের বাধার মুখে মনোনয়ন ফর্ম তুলতে পারছে না শিক্ষার্থীরা। তো এইভাবে আমরা চেষ্টা করছি আগানোর জন্য, আবার অন্যান্য শিক্ষার্থীরা নিজেদের স্বার্থে এসে একটা ছাত্র সংগঠন, ছাত্র দল বলি, নিজেদের স্বার্থে, শেখ নুরুদ্দিন আবির ভাইকে আমি কিছু বলছি না, কারণ উনি চলমান শিক্ষার্থী, উনি চলমান শিক্ষার্থীদের পক্ষেই থাকার কথা। কিন্তু আমি বলছি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহিকে এবং তার সভাপতি সেক্রেটারিকে, যারা চলমান শিক্ষার্থী না কিন্তু তারা রাকসু নিয়ে এতটা তৎপর ছিল যে রাকসু বানচাল করে চলমান শিক্ষার্থীদের অধিকারটা তারা নষ্ট করে দিবে। তারা এই অধিকার নষ্ট করার জন্য সার্বিক প্রচেষ্টা করেছে। শেষ পর্যন্ত যখন কোনোভাবেই তারা প্রশাসনে গিয়ে বলে যে আমরা প্রার্থী হতে চাই, কিভাবে হব জানি না, আমরা প্রার্থী হতে চাই কারণ আমরা একটা ছাত্র সংগঠনের নেতা। এটা কখনো একটা ছাত্র সংগঠনের নেতার বক্তব্য হতে পারে না। সে চাইবে আমার চলমান কর্মীরা যারা আছে, চলমান শিক্ষার্থীরা, আমি অছাত্র ঠিক আছে, কিন্তু আমার চলমান কর্মীরা যারা অধস্তন লেভেলে আছে, আজকে আবির ভাইকে দিতে তারা বাধ্য হয়েছে ভিপি হিসাবে, কিন্তু সে নিজেই যে ভিপি হতে চায়, জিএস হতে চায়, এই কালচারগুলো শুরু করতে চাইছিল যারা, তাদের বিশ্বাসটা বা তাদের সংস্কৃতিটা আমাদের ভেবে দেখা দরকার। যদিও বাধ্য হয়ে তারা সর্বশেষ চলমান শিক্ষার্থীদেরকে দিয়েছে, কিন্তু তারা রাকসু বানচাল করার জন্য সর্বাত্মক অনেকগুলো প্রশ্ন আসছে, আমি চাই আবির এর উত্তর দিবেন। তার আগে আরো কোনো প্রশ্ন তার জন্য আছে কিনা? আচ্ছা, আমি প্রশ্ন করব না, আমি কিছু ব্যাপার সংশোধন করে দিতে চাই। আমাদের জাহিদ ভাই তিনি একটা অভিযোগ করলেন যে সেদিনকার সেই মোছাল মিছিলে আমরাও নাকি হামলা করেছি, আমাদের ব্যাপারেও নাকি অভিযোগ আছে। আমি এই ব্যাপারটার প্রতিবাদ করব। তিনি যার নাম উল্লেখ করলেন জিএস সাব্বির, সেদিন কিন্তু মিডিয়া সেই মোছাল মিছিলে ছিল এবং তারা ওই সেদিনের সমস্ত ঘটনার ফুটেজ কিন্তু আছে। যার নামে অভিযোগ করলো, যার উপর হামলার অভিযোগ করলো জিএস সাব্বির, সেই জিএস সাব্বিরই আমাদের একজন কমরেড নাসিম সরকার, তাকে হচ্ছে যে লাথি মেরে ফেলে দিয়েছে। এই ভিডিও ক্লিপ কিন্তু আমাদের কাছে আছে এবং এটা আমরা প্রশাসনের কাছে দিয়েছি। এরকম ডজনের উপর ভিডিও ক্লিপ আমিও দিতে পারবো, ডজনের উপর অবশ্যই উপস্থাপন করুন। যেখানে দেখা হয়েছে যে
মশাল মিছিল, অবশ্যই তাদের মশাল মিছিল একটা ঐতিহ্য, কিন্তু সেখানে আগুন আছে তো ভাই, সেটা তো দেখতে হবে। সেই আগুনগুলো যখন মানুষের গায়ে পড়তেছে, সেটা ইচ্ছা করেই দিক বা যেভাবেই হোক, এটা তো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, সেটা তাদের খেয়াল রাখা দরকার ছিল। জাহিদ ভাই, আমি একটা প্রশ্ন করতাম। কিন্তু জাহিদ, সেই যে শৃঙ্খলার দায়িত্ব আর একটা সংগঠনের ব্যানারে যখন মশাল মিছিল হচ্ছে, সেই শৃঙ্খলার দায়িত্বকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অন্য কোনো ছাত্র সংগঠনের হাতে দিয়েছে যে তোমরা এটা ঠিক করবা? না, আমরা তো তাদের শৃঙ্খলার দায়িত্ব নেই, কিন্তু তাদের সাথে যখন আগুন ছিল, তারা অন্যান্য এখানে কিন্তু ছাত্র শিবিরের সাথে সংঘর্ষ হয় নাই। এই কথা যদি ভাই বলে, তাহলে উনি একটা কোনো পত্রিকার নিউজ দেখাক যে ছাত্র শিবির, সেখানে ছাত্র শিবির বলে গেছে। এখানে শাহবাগ বিরোধী ঐক্য ছিল, সেখানে ছাত্র শিবির ছিল, ছাত্র মিশন ছিল, আরও অন্যান্য অনেক ছাত্র সংগঠন ছিল, শাহবাগ বিরোধী ঐক্য। তো এতগুলো ছাত্র সংগঠনের নেতাদের উপর বাম নেতারা যেভাবে হামলা করেছে, বা ওরাও, আমরা বলি যে ধস্তাধস্তি, দুই পক্ষ থেকেই যে ভুলগুলো হয়েছে, সেখানে তো এদের হাতে আগুন ছিল না, ওদের হাতে তো আগুন ছিল। সেই ব্যাপারটা আমি খেয়াল রাখা দরকার। আবার একটু সংশোধন করব। আমি একটা প্রশ্ন করতে চাই। তাদের হাতে আগুন ছিল, আমরাও জানি মশাল মিছিল আগুন ছাড়া হয় না। তো তারা কি আগুন নিয়ে প্রথমে আপনাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল? তারা কি আগে আপনাদের উপরে হামলা করেছিল? এটা একটু জানতে চাই। এরকম ভিডিও ফুটেজ আমি টকশো শেষ করে আপনাকে দিব ইনশাল্লাহ। ভাই, মশাল মিছিলের যে বিষয়টা, এটা আসলে মানে আমি আগেও বলেছি যে এই বিষয়টা যত বেশি আপনি ইয়ে করবেন, তত বেশি কিন্তু আমরা আমাদের যে আলোচনার মূল জায়গায়, এটা থেকে আমাদের এইটা কেন উঠছে, এটা মূলত আসছে যে এই ক্যাম্পাস নিরাপদ না, এই ক্যাম্পাসে যে পলিটিক্যাল যে কালচারটা, এটা ঠিকমতো সঠিকভাবে চর্চা হয় নাই, যার কারণে আমরা এই রাকসুর আলাপ নিয়ে আমরা বসছি। তো সেই জায়গা থেকে মশাল মিছিলে আপনি এই পক্ষ ওই পক্ষ যেখানেই যান, উভয় পক্ষেরই কোনো না কোনো জায়গায় আপনি ত্রুটি খুঁজে পাবেন। ওই জায়গায় না গিয়ে আমার কাছে মনে হয় আলোচনাটা কন্টিনিউ করা উচিত। আচ্ছা, ওভারঅল পরিবেশ নিয়ে আমরা আলোচনা করছিলাম যে নির্বাচনের পরিবেশ কেমন। সেখানে ছাত্রদল নিয়ে অনেকেরই অভিযোগ আছে, সেই অভিযোগগুলো আপনি শুনছিলেন, উত্তর আছে আপনার কাছে? ধন্যবাদ। আমি প্রথমে 31 তারিখের ব্যাপারগুলো ক্লিয়ার করতে চাই। ছাত্রদল তফসিল ঘোষণার পরে যখন আমাদের প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হলো, সেখানে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 24-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সেখানে ভোটার ছিল না। আমরা প্রথমে প্রশাসনকে মৌখিকভাবে জানাই যে এটা হয়তো আপনাদের ভুল হয়েছে, 24-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা তারাও ভোটার হয়নি কেন। তারা জানালো যে তারা এটা ভুল না। তো আমরা এরপর লিখিত জানালাম, আমরা আন্দোলনে গেলাম। আমাদের আশ্বস্ত করা হলো যে যেই দিন মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিন, তার আগে আমরা 24-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আমরা অ্যাড করব ভোটার তালিকায়। তো যার কারণে আমরা কিন্তু এর আগ পর্যন্ত আমরা আন্দোলন করেছি, মিছিল করেছি, স্লোগান দিয়েছি 24-25 পক্ষে। যখন দেখি যে 24-25 শিক্ষাবর্ষকে ছাড়াই রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তখন আমরা বাধ্য হই কঠোর পরিস্থিতিতে যেতে। তবে আমরা কিন্তু সেখানে মানে যতটুকু সীমাবদ্ধতার মধ্যে কঠোরতা দেখানো যায়, যে আমরা 24-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ছাড়া রাকসুতে যাব না। আমার এখানে আমার বন্ধুপ্রীতম অন্যান্য সংগঠন আছেন, অন্যান্য প্যানেলের তারা আছেন, তাদের কাছে আমরা জিজ্ঞাসা করতে চাই যে তারা কি মানে তাদের 24-25 নিয়ে কি ভয়, তারা একজনও কেন কথা বলল না যে 24-25-এর এত বড় একটা অংশ, 29,000 শিক্ষার্থীর বর্তমান মানে ভোটার, তার মধ্যে 4,000 প্রায় 24-25 শিক্ষাবর্ষ। তারা কেমন ছাত্রদের প্রতিনিধি যে ফার্স্ট ইয়ারের ছেলেপেলেদের ছাড়া তারা রাকসু নির্বাচনে যেতে রাজি হয়েছে। এমনকি আমি বলছি, আমাদের শান্তিপূর্ণভাবে আমরা বলেছিলাম যে আমাদের 24-25 শিক্ষাবর্ষের ভোটাধিকার ফিরিয়ে দিন। আমরা রাকসু, এই শব্দটা বলা যাবে না ভাই। আপনার প্রশ্নটার উত্তর দিচ্ছি আমি। বিষয়টা হচ্ছে যে আপনি যখন বললেন, ভাই আমি শেষ করছি, আপনি প্রশ্নটা করলেন না, প্রশ্নটার উত্তর না আমি শেষ করছি। আমি কিন্তু কারো কথার মাঝখানে এরকম কথা বলিনি। ঠিক আছে। তো আমরা কিন্তু কোনো ছাত্র সংগঠনের কারোর সাথে আমাদের কিন্তু বিরোধ ছিল না। আমাদের বিরোধটা ছিল প্রশাসনের সাথে। আপনারা 24-25 শিক্ষাবর্ষের ভোটাধিকার ফিরিয়ে দিন, আমরা রাকসুতে অংশগ্রহণ করব। এরপরে সেখানে আমরা তো আমাদের উপরে হামলা করা হয়। আমাদের যে নারী শিক্ষার্থী, আমাদের নারী নেত্রীরা ছিল, আমাদের এজিএস জাহিন বিশ্বাস এশা, তার উপরে আপনারা, আমি কাউকে দোষ দিব না, আমি কাউকে ইঙ্গিত করে বলবো না যে আপনিই করেছেন, তবে লজ্জাজনক কথা, আমাদের এজিএস জাহিন বিশ্বাস এশা তার গায়ে হাত তোলা হয়েছে।
সেখানে সংঘর্ষ কেন হলো? এবং আমি বলি, আপনারা এমন লোক নিয়ে প্যানেল করেছেন যারা যুক্তি দিচ্ছিল কি যে 24-25-এর তো রোল নাম্বার দেওয়া হয়নি। ভাই, আপনারা কি আপনাদের প্যানেলের যারা 24-25-এর ভোটাধিকারের বিরোধিতা করেছেন তারা কি 24-25-এর ভোট চাচ্ছেন না? লজ্জা করছেন আপনাদের? আরেকটা যুক্তি আমি আবার ভাই, আমি প্রশ্নটা উত্তর দিই আপনার। সম্পূরক ইয়েটা নিয়ে নিই, উত্তরটা নিয়ে নিই। ভাই, বিষয়টা যেটা বললেন মানে রাকসুর আলোচনাটা প্রশাসন কিন্তু আপনারা যেদিন আন্দোলন করছেন ওই দিন শুরু করে নাই, দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে রাকসুটা এই পর্যন্ত আসছে। ওই আলোচনায় সিনেটে আমাদের সাথে বারবার বসা হয়েছে, রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের সাথে। একটা বারের জন্য ছাত্রদল 24-25 সেশনের ভোটাধিকার দিতে হবে এই ধরনের কোনো দাবি তোলে নাই। এখানে প্রত্যেকে সাক্ষী। ভাই, উত্তরটা দিতে দেন। প্রত্যেকে সাক্ষী। তাহলে তার মানে তখন আপনি দাবি তোলেন নাই, যখন নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন তখন এসে আপনার মনে হয়েছে 24-25-এর ভোটাধিকার দিতে হবে, এবং আপনি 24-25-এর জন্য অনেক বেশি আন্দোলন করছেন, এটা বোঝাচ্ছেন। আমরা স্পষ্টভাবে বলছি 24-25-এর এগনেস্টে আমরা না, 24-25-এর ভোটাধিকার আমরা চেয়েছি, কিন্তু যখন একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে চলে গেছে তখন আসলে ওই ধরনের কথা থাকে না। এবং আপনি বলেন আপনারা আন্দোলন করলেন, আপনাদের আন্দোলনের ভাষা কি এটা যে ভাঙচুর করা? রাকসুর কথা আন্দোলনের ভাষা কি 1 2 3 4? সুলতান আহমেদ রাহি ভাই, আপনাদের আন্দোলনের ভাষা কি 1 2 3 4? এটা কেমন? রাহি ভাই তো এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, তাহলে রাহি ভাইয়ের কি ইখতিয়ার আছে কোষাধ্যক্ষের কার্যালয়ে ঢুকে ভাঙচুর করা? এবং কোনো ইখতিয়ার আছে যে আপনি তালা আটকে রেখে আমাদের শিক্ষার্থীদের মনোনয়নের পত্র কেনা থেকে বিরত রাখা? এটার কোনো ইখতিয়ার আছে? আপনি বললেন সংঘর্ষের কথা, সংঘর্ষ কে বাদিয়েছে? বারবার আমরা ওই দিন কথা বলেছি, ইয়া ভাই ছিল, সবাই ছিল ছাত্রদলে, আমরা বলেছি ভাই আপনারা আন্দোলন করেন, তালাটা খুলে দেন, আমরা মনোনয়নপত্র নিয়ে চলে যাব। আপনারা সারাদিন আন্দোলন করে এবং 24-25 শিক্ষাবর্ষে আমরাও দাবি জানিয়েছি, কিন্তু আপনাদের আন্দোলনের প্রসেস ঠিক নাই। এবং আপনারা যখন দাবি জানিয়েছেন তখন স্পষ্ট যে আপনারা রাকসু বানচাল করার উদ্দেশ্যে এই দাবি জানিয়েছেন। রাকসুর আমি আবার আগেই বলেছি, রাকসু নিয়ে কিন্তু আমরা সেই 2019 সাল থেকে কাজ করছি। রাকসু বানচালের উদ্দেশ্য আমাদের নেই। আপনারা বারবার বলছেন আপনাদের প্যানেলের নাম সম্মিলিত, ইনক্লুসিভ ইত্যাদি ইত্যাদি। আপনারা 24-25-এর শিক্ষার্থীদের আপনারা কি জানতেন যে তারা ভোটার না? আমরা ভোটার তালিকা প্রকাশ করার পরে জানতে পেরেছি তারা ভোটার না। আমরা অবশ্যই ভোটার তালিকা প্রকাশ করার পরেই তো আমরা আন্দোলন শুরু করব। যে আপনারা আমি বলি সজীব ভাই 1 মিনিট, আপনারা একবারও কি আপনি বলতে পারবেন, একটা প্রমাণ দেখান যে আপনারা 24-25-এর ভোটাধিকার নিয়ে কথা বলেছেন আমাদের? ছাত্র দলে বলে নাই, কেউই বলে নাই, কারণ প্রসেসটা এত দীর্ঘ চলে আসছে এবং তাদের ভর্তি প্রক্রিয়া ওই টাইমের মধ্যে শেষ হয় নাই। যদি ওই ভর্তি প্রক্রিয়া ওই টাইমের মধ্যে শেষ না হয় তাহলে তারা কিভাবে রাকসুর মেম্বার হইতে পারে? 17 জুলাই সর্বশেষ 17 জুলাই ফার্স্ট ইয়ারের ভর্তি প্রক্রিয়া শেষ হয়েছে। আমাদের তফসিল কত তারিখে ঘোষণা হয়েছে এবং আমাদের কত তারিখে আমাদের ভোটার তালিকা দেওয়া হয়েছে। আর একটা রাহি ভাইয়ের কথা বলি, আপনারা যে রাহি ভাইকে বলছেন, রাহি ভাই কিন্তু আপনারা যেভাবে বলছেন যে আমাকে দিতেই হবে, রাহি ভাই বারবার বলেছে একটা কথা, ডাকসুতে এমফিল এবং যারা ডাকসুতে রেখেছে আপনারা রাখার বিবেচনা করেন, এই কথাটা বলেছে। সেটা টেবিল উল্টিয়ে আর কি, মানে ভাইয়ের প্রসেসটা এমন ছিল আন্দোলন যে টেবিল উল্টিয়ে সবকিছু মনোনয়নপত্র বন্ধ করে দিয়ে এটা আন্দোলন করা। আপনারা ভুল ব্যাখ্যা করছেন। আমার কথা শুনেন ভাই, আমার কথা শুনেন। আমি আসলে কাউকে আপনারা নাম উল্লেখ করব না, আমাদের সিনেট ভবনে এখানে সবাই সাক্ষী। না আপনারা আমি বলি, এখানে রাকসু বানচালের উদ্দেশ্য রাহি ভাই কিছুই বলেনি। রাহি ভাই বারবার বলেছেন যে আমাদেরকে করা যায় কিনা। আসলে তারাও তো বঞ্চিত, 30-35 বছর যাবৎ রাকসু হয় না, তাদের মনেও একটা আকাঙ্ক্ষা থাকতে পারে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা দেখি এমফিলের মাধ্যমে হতে পারে কিনা। সে বারবার আলোচনার মাধ্যমে উল্লেখ করেছে ওই রাহি ভাই যাতে এই নির্বাচন করতে পারে, এ নিয়ে কিন্তু আমাদের কোনো আন্দোলন, কোনো ভাঙচুর ছিল না, কোনো ভাঙচুর হয়নি। এটা আপনারা বিভিন্ন সময় আপনাদের সুনির্দিষ্ট আপনাদের কথা বলে নাই, যাদের আসলে এই সুযোগ আছে সেই ধরনের ছাত্র সংগঠন যারা এখন রাজনীতিতে আছেন, হলে অ্যাক্টিভ আছেন, সেখানে মুড়ি পার্টি চলছে কোনো জায়গায়, সেখানে বিভিন্ন রকমের ইনসেন্টিভ উপহার দেওয়া চলছে, সেটা কি আমি জানি না সেটা আপনাকে ইন্ডিকেট করেছে কিনা, কিন্তু এই বিষয়ে কি আপনার কোনো অভিযোগ আছে অথবা এর কোনো উত্তর আছে? মুড়ি পার্টি এবং 753 একর জমিতে যে আতরের গন্ধে মো করছে, এই ব্যাপারে আমি 100% শিওর, এটা আমাদের প্রতি কোনো অভিযোগ নেই। আমরা বারবার বলেছি আমরা আতর, মুড়ি পার্টি, বিরিয়ানির প্যাকেট উপঢৌকন দিয়ে ছাত্রদের কাছে পৌঁছাতে চাই না। আমরা আমাদের অতীতের সংগ্রাম তুলে ধরব, আমরা শিক্ষার্থীদের ভালোবাসা নিয়ে রাকসুতে প্রতিনিধিত্ব করব ইনশাআল্লাহ। ভাই আমার কথা হচ্ছে আমরা তারা এখানে দেখেন, আমি একটু যুক্ত করি। ভাইয়ের কথা হচ্ছে যে আমরা শিক্ষার্থীদের জন্য কাজ, মানে ভাইয়েরা শিক্ষার্থীদের জন্য কাজ করতে চায়, শিক্ষার্থীদের ভালোবাসা পেতে চায়,
কিন্তু শিক্ষার্থীদের সাথে তাদের কোনো ধরনের আদান প্রদান চলবে না। শিক্ষার্থীদের যে কোনো কিছু উপহার দেওয়া লাগবে মাঝে মাঝে, বা মাঝে মাঝে যে তাদের নিয়ে প্রোগ্রাম আয়োজন করা লাগবে, তাদের কেরিয়ার গাইডলাইন প্রোগ্রাম করা লাগবে, শিক্ষাবান্ধব প্রোগ্রাম করা লাগবে, এগুলো কোনো কিছুই তো তারা করে নেই। আতর দিবে কিভাবে, মুড়ি দিবে কিভাবে, এটা তাদের ক্ষেত্রে যাবে না। ভাই আমি এখানে একটু অ্যাড করতে চাচ্ছি। দেখুন আসলে আমার জানা মতে আমরা যারা রাষ্ট্র নির্বাচন করছি আমরা হচ্ছে প্রেশার ক্রিয়েটিং গ্রুপ হব, অর্থাৎ চাপ সৃষ্টিকারী গ্রুপ। আর আমার যতটুকু পড়াশোনা, চাপ সৃষ্টিকারী গ্রুপ হচ্ছে আপনার সফট পাওয়ার, ইন্টারন্যাশনাল যে অ্যাফেয়ার্স আছে তার মধ্যে সফট পাওয়ারের মধ্যে পড়ে। অর্থাৎ আপনি কনভিন্স করে তাদেরকে ভালোবেসে, ভাই যেমন বললো সেমিনার, ক্যারিয়ার গাইডলাইন এইসব করে তাদেরকে আপনি কনভিন্স করবেন। কিন্তু এখানে আমি দেখছি এক পেশে কথাবার্তা বলা হচ্ছে। এখানে ছাত্র শিবির কিংবা ছাত্র দল তাদের যে প্রভাব খাটাচ্ছে এটা হার্ড পাওয়ারের মধ্যে যায়। অর্থাৎ আপনি যদি আমেরিকার দিকে তাকান, তারা দেখবেন যে সব দেশের সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে সে হার্ড পাওয়ারটা ইউজ করছে। আপনি যদি চীনের দিকে তাকান তাহলে দেখবেন যে সে আপনার অর্থনৈতিক দিক থেকে সব জায়গায় হার্ড পাওয়ার ইউজ করছে। এখানে আমার মনে হয় যে ছাত্র দলের ভাইরা তারা পেশি শক্তির মাধ্যমে হার্ড পাওয়ার ইউজ করছে, নইলে রাষ্ট্র নির্বাচন কমিশনে কোষাধ্যক্ষের ওইখানে ভাঙচুর হইতো না, কিংবা প্রশাসন ভবনের সামনে যে অশ্রাব্য ভাষায় তারা গালিগালাজ করেছে সেটা হইতো না, তারা হার্ড পাওয়ার ইউজ করছে। এখানে ছাত্র শিবিরের ভাইরা গালাগালি কারা করেছে উল্লেখ করে বলেন। ভাই আমি এখানে একটু কোরিলেট করি। ছাত্র শিবিরের ভাইরা তারা কিন্তু আপনার, আমরা যেহেতু চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে কাজ করব কিংবা ছাত্রের প্রতিনিধি হিসেবে কাজ করব, তারা কিন্তু আপনার যে অবকাঠামো উন্নয়নের দিকে যাচ্ছে, আপনার হলে হলে ফিল্টার দেওয়া, এই কাজ কিন্তু তার না। এটা তারা কি চীনের মতো অন্য দেশের উপরে কি অর্থনৈতিক যে একটা চাপ, অর্থাৎ অবকাঠামো উন্নয়নের নামে যে অর্থনৈতিক একটা চাপ, আমি মনে করি তারা সেই দিকে যাচ্ছে। অর্থাৎ ছাত্র শিবির এবং ছাত্র দল তারা দুইজনই হার্ড পাওয়ার ইউজ করছে, কিন্তু এটা আসলে আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয় পলিটিক্সের সাথে একদমই বেমান। আচ্ছা, আমি একটু জাহিদ ভাইয়ের জবাব দিতে চাই। জাহিদ ভাই বললেন আমরা ছাত্রবান্ধব কাজ করছি না, তারা ছাত্রবান্ধব কাজ করছে। আমি বলতে চাই যে একটি আতর দেওয়া, এক প্যাকেট বিরিয়ানি খাওয়ানো কিন্তু ছাত্রবান্ধব কাজ নয়। আমাদের সুলতান আহমেদ রাখি যখন গণতন্ত্রের জন্য, শিক্ষার্থীদের জন্য কথা বলে ফ্যাসিবাদ সরকারের রোষানলে পড়ে জেল খাটছিলেন, তখন আমাদের জাহিদ ভাই সহ আপনারা কোথায় ছিলেন সেটা আমরা জানি। আমরা শিক্ষার্থীদের জন্য ফ্যাসিবাদের আমল থেকে আজ পর্যন্ত তাদের অধিকার আদায় কাজ করছি। শিক্ষার্থী যারা আমরা ছাত্র সংগঠন আছি, দুটি কাজ, একটি দাবি আদায়, অধিকার আদায় নিয়ে কাজ, আর একটা ওয়েলফেয়ার কাজ। আপনারা শুধু ওয়েলফেয়ারই করে যাচ্ছেন, টাকায় বিলিয়ে যাচ্ছেন। অধিকার আদায়ে যখন আমরা জেল খেটেছি তখন কিন্তু আপনারা আপনাদের পরিচয় গোপন করে ক্লাস করেছেন। আমি শেখ নুরুদ্দিন আবির 2023 সালের 22 মে এই টুকিটাকি চত্বরে আমাকে ছাত্রলীগ বেদমভাবে পিটিয়েছে। আমি মাস্টার্স কমপ্লিট করতে পারিনি, আমাকে মাস্টার্সে ভর্তি হতে দেয়নি। আপনারা তখন কই ছিলেন ভাই? আমরা শিক্ষার্থীদের পাশে ছিলাম, আছি, থাকবো। আপনারা তখন কই ছিলেন? শিক্ষার্থীদের অধিকার, শিক্ষার্থীদের ভালো কাজ শুধু এক প্যাকেট বিরিয়ানি দিয়ে হয় না। তাদের পক্ষে মাঠে থেকে তাদের পক্ষে কথা বলা আগে বলতে হবে। বিরিয়ানি দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিবেক কিন্তু কেনা যাবে না। নবাব আব্দুল লতিফ সেক্রেটারি যে পা কেটে দিয়েছিল আপনি জানেন না? আমাদের শিবিরের নবাব আব্দুল লতিফ সেক্রেটারির পা কেটে ওই পা সহ জেলে নিয়ে গিয়েছিল। আপনি আমাদেরকে আহত হওয়ার খবর শোনান। না অবশ্যই না। আমি বলি অতীতে ছাত্র শিবির, ছাত্রদল একসাথে নিচে হয়েছে, কিন্তু আমরা যারা এখানে বসে আছি আমাদের ইতিহাসগুলো দেখেন যে আমি যখন ছাত্রলীগের মাইর খাইছি তখন আমার সুপ্রিয়, আমার খুবই কাছের বড় ভাই জাহিদ ভাই তখন কই ছিল। আমি তার একটু জানতে চাই যে তার ছাত্রলীগের আমলে ছাত্রলীগের সাথে সংগ্রাম করার, ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলার একটি প্রমাণ তিনি দিক। আচ্ছা, আমরা আপনার মন্তব্য নিয়ে তারপরে আমরা সাধারণ শিক্ষার্থী যারা অডিয়েন্স হিসেবে আছেন, প্রচণ্ড রোদ, আমাদের এখানে বসে থাকতে হচ্ছে, কষ্ট হচ্ছে। যারা অডিয়েন্স হিসেবে আছেন তারা গাছের তলায় গেছেন, আপনারা আবার একটু বসে গেলে আমরা আপনাদের কাছে প্রশ্ন নিয়ে আসবো। জি, আমি একটু বলি, সেটা হচ্ছে আমাদের ছাত্রদল, ছাত্র শিবির তারা এখানে উপস্থিত আছেন, তাদের প্রতিনিধি। তো এখানে লেভেল প্লেয়িং ফিল্ডটা রাখা উচিত ছিল। যে এনিওয়ে, তো আমাদের যেটা কথা হচ্ছে, আজকের শিক্ষার্থীরা কিন্তু এই কথাগুলো শুনতে চায় না যে অতীতে কি হয়েছে, একটা ক্ল্যাশ হয়েছে, হ্যাঁ সব কিছু একটা ধারাবাহিকতা, বাট আমরা আগামীর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেমন দেখতে চাই এটা নিয়ে একজন আমরা কথা বলি নাই। তো আমরা তো এটা শুনতে চাই যে আগামীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের একাডেমিক ক্যালেন্ডার কেমন হবে, তারা কেমন ক্লাসরুমে ক্লাস করবে, তাদের ক্লাসরুমে যে সংকটগুলো আছে এই সংকটগুলো কীভাবে দূরীভূত হবে। আর আপনি যদি বলেন, আমার বন্ধু তাসিন খান বলেছে যে আমরা ক্যাম্পাসে দেখেছি আতর বিলি, বিরিয়ানি, মুড়ি পার্টি, এগুলো দেখেছি। আচ্ছা দেখুন, আমরা যারা ছাত্র রাজনীতির সাথে আছি আমরা তো জানি যে ছাত্র রাজনীতির দুইটা জায়গা থাকে কাজ করার, একটা হচ্ছে অধিকার ভিত্তিক, একটা হচ্ছে ওয়েলফেয়ার। আমি যদি খুব একটা ভুল না করে থাকি,
যে কোনো ছাত্র সংগঠন যদি ওয়েলফেয়ার 95% করে, সেটা আর ছাত্র সংগঠন থাকে না। কেননা আপনি শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলবেন, আপনি একটা শিক্ষার্থীকে 1 কেজি মাছ কিনে দিচ্ছেন, তাকে মাছ ধরানো শেখাচ্ছেন না। এটা তো ভয়ঙ্কর। এই বিশ্ববিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী কি প্রাপ্য এটা আপনি জানতে দিলেন না, সে না জেনে এই বিশ্ববিদ্যালয় থেকে চলে গেল। একদিকে সে অধিকার অসচেতন থেকে গেল, আরেকদিকে এই বিশ্ববিদ্যালয়ের যে ল্যাকিংসগুলো আছে, আমাদের প্রশাসনকে আমাদেরকে যেভাবে যে জিনিসগুলো প্রোভাইড করা দরকার, রাষ্ট্র আমাদেরকে প্রোভাইড করা দরকার অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। তো সেই জায়গা থেকে আমাদের মনে হয় এইভাবেও আমাদেরকে ভাবতে হবে। আমাদের বন্ধুবর ছাত্র সংগঠনগুলো এখানে আছে, এই ক্যাম্পাসে তো একটা যৌক্তিক আন্দোলন হয়েছিল, পোষ্যকটা আন্দোলন, কিন্তু তাদের ভয়েস তো আমরা শুনি নাই। আমরা তাদের ভয়েস কেন শুনলাম না? তাহলে শিক্ষার্থীদের যখন যৌক্তিক কোনো অধিকার আদায়ের আন্দোলন আসে, আমিও তো আমার কথা বলতে পারি। আমি 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে যুক্ত ছিলাম। আমার জেলা বগুড়া, আমি বগুড়া জেলার সর্বকনিষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলাম ওখানকার। তারপর আমি মোদি বিরোধী আন্দোলনে জেলে ছিলাম। তারপর আমরা এই ক্যাম্পাসে এসে আমরা বারংবার পুলিশের নির্যাতনের শিকার হয়েছি। এই ক্যাম্পাসে আমাদেরকে ছাত্রলীগ বেদম মার মেরেছে। আমরা 2022 সালে এই ক্যাম্পাসে রাকসু নিয়ে মুভমেন্ট করেছি, যেটা সজীব ভাই বলছিল যে রাকসু একদিনের ফল নয়, এটা দীর্ঘদিন যাবত একটা ধারাবাহিক আন্দোলন। এবং আমাদের যারা পূর্বসূরি চলে গেছে তাদের অবদানও এখানে আছে, তাদেরকেও আমাকে আজকের দিনে স্মরণ করতে হবে। আচ্ছা আচ্ছা, আর একটু অ্যাড করি, আপনি হয়তো দর্শকের কাছে যাবেন। আমাদের যেটা বেসিক টার্গেট, আমরা বিশ্ববিদ্যালয়ে কেমন কি করতে চাই, আমরা অতীতের যে গ্লানি আছে এই গ্লানি কি টেনে বেড়াবো? এটা তো না। আমাদের চাওয়া আমরা বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমাদের বিশ্ববিদ্যালয়ে ক্লাসরুম সংকট আছে, আমাদের বিশ্ববিদ্যালয়ে একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়াল সম্পর্ক কিন্তু পর্যাপ্ত পরিমাণে নেই। তো সেই জায়গা থেকে আমরা দেখি আমাদের বিশ্ববিদ্যালয়ে যথেষ্ট পরিমাণ রিসোর্স তৈরি হচ্ছে না, হিউম্যান রিসোর্স তৈরি হচ্ছে না। আমরা বের হয়ে চিন্তা করছি বিসিএস দিব, এটা করব, ওটা করব, কিন্তু আমরা কিন্তু দিন শেষে যে আমাদের চাকরির বাজার আছে সেই বাজারগুলোতে আমরা কিন্তু বিট করতে পারছি না। তো সেই জায়গাগুলো আমাদেরকে ভাবতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ে আবাসিক সমস্যা আছে। আমি জানি যে রাকসুর কনস্টিটিউশনে, রাকসুর ভিপিতে, ভিপিজিএস এবং আদার্স যে বডি আছে তাদেরকে ওই অর্থে কোনো পাওয়ার দেওয়া নাই কিংবা কাজ করার সক্ষমতা দেওয়া নাই। যেমন ভাইস প্রেসিডেন্টকে 2 লাইনে শেষ করে দেওয়া আছে, তার ওই অর্থে তেমন কোনো কাজ নাই। কিন্তু যখন একজন ছাত্র প্রতিনিধি হিসেবে যখন রাকসু ভবনে সে যাবে, তখন তো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তার অধিকার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে ন্যায্য পাওনা, সে ন্যায্য পাওনার জন্য সে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বার্গেনিং করতে পারবে। আমরা তো এই জায়গায় দেখতে চাই ছাত্র নেতাদের। আমরা ছাত্র নেতাদের তো এইটা দেখতে চাই না কোন ক্লাসে কোন ডিপার্টমেন্টে শিক্ষক নিয়োগ হবে এটা নিয়ে দৌড়াদৌড়ি করবে, প্রশাসনের কোথায় কে নিয়োগ হবে এটা নিয়ে দৌড়াদৌড়ি করবে। আমার ধারণা প্রার্থীরা এখানে যারা আছেন তাদের ভাবনা কিছুটা হলেও আমাদের যারা অডিয়েন্স আছেন তারা বুঝতে পেরেছেন। আমরা এবার অডিয়েন্স পর্যায়ে যেতে চাই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা হাত তুলে আপনার প্রশ্ন আপনি করতে পারেন। আপনার প্রশ্ন হতে পারে বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংসদকে কার্যকর করা নিয়ে, লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে, কোনো রাজনৈতিক দল সংগঠন, রাজনৈতিক ছাত্র সংগঠন যারা করে কিংবা যারা ইন্ডিভিজুয়ালি এখানে অংশগ্রহণ করছেন তাদের বিরুদ্ধে যদি কোনো আপনার প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করতে পারেন। জি, আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আমি সিদ্দিকুর রহমান, অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। এখানে ছাত্র অধিকার পরিষদের মারুফ ভাই আছেন। উনি কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছিলেন যে কোরবানির আগে পশুদেরকে যেমন আদর যত্ন করে খাওয়ানো হয়, পরে জবাই দেওয়া হয়, তো ক্যাম্পাসে যারা মুড়ি পার্টি দিচ্ছে বা ছাত্রদেরকে উপহার দিচ্ছে তারা এরকম কোরবানি দেওয়ার জন্য এই কাজগুলো করছে। তো কোরবানি একটা সেন্সিটিভ ইস্যু, আমরা যারা মুসলিম ধর্মের আছি। তো উনি এই বিষয়টার সাথে তুলনা না করলেও পারতেন, এটা আশা করি ক্লিয়ার করবেন। উনি একটা ধর্মীয় জায়গায় আঘাত দিয়েছেন আমাদের। দ্বিতীয় আরেকটা বিষয়, মুড়ি পার্টি নিয়ে বারবার যে ইস্যুটা আসছে, মুড়ি পার্টি এটা কিন্তু নতুন না, এটা ইউনিভার্সিটির একটা দীর্ঘদিনের কালচার। আজকে আকাশে একটু মেঘ হলেও আমরা সন্ধ্যায় বুঝে বৃষ্টি হবে চলো মুড়ি পার্টি করি, আশেপাশে রুমের সবাইকে নিয়ে করি। এবং এখনও যদি আপনি ইউনিভার্সিটির কোনো হলে যান, মিনিমাম 40 থেকে 50% রুমে আপনি মুড়ি চানাচুর পাবেন, মানে সবাই ব্যক্তিগতভাবে রাখে। মানে এটা আপনার মতে এটা খুব গুরুতর অভিযোগ না? খুব অভিযোগ না, এটা আমরা 5 জন বসলে বন্ধুরা খান, মুড়ি খান, বসে বসে মুড়ি খাই। আপনি এখন গেলেও পাবেন, যে কোনো হলেই পাবেন, সবার টেবিলের নিচে মুড়ি চানাচুর থাকে। কিন্তু অভিযোগ যেটা ছিল যে এইটার পেছনে টাকা ব্যয় করা হয় এবং এটা ভোট নেয়ার একটা কৌশল। তো ওনারা এটাকে সুন্দর ভাষায় সমালোচনা করতে পারতো, কিন্তু ওনারা বলছেন যে শিক্ষার্থীরা এটার বিনিময়ে ভোট দিবে। আমি মনে করি এটা শিক্ষার্থীদের অপমান করা হচ্ছে। আমরা গ্রামের কোনো মানুষ না যে আমরা 1 কাপ চা অথবা 1 প্যাকেট বিড়ি সিগারেট খাওয়াইলে আমরা ভোট দিয়ে দিব। শিক্ষার্থীরা সচেতন, এখানে তারা বুঝে যে ক্যাম্পাসে
5 আগস্টের পূর্বে এবং পরে কারা ভালো কাজ করেছে, কাদের ভোট দেওয়া যাবে। তো আমি মনে করি এটা অপমানজনক ওনাদের শিক্ষার্থীদের কাছে। আচ্ছা, ক্ষমা আপনার প্রশ্ন চাওয়া আমরা উচিত। বুঝতে পেরেছি। আরেকটা প্রশ্ন আছে ছাত্রদলের ভাইয়ের কাছে। ডক্টর ইউনূস যখন বলেছিলেন যে বাংলাদেশে একটা কালচার আছে টাকা দিয়ে ভোট কেনা যায়, তখন বিএনপি সহ রুমিন ফারহানা ব্যাপক সমালোচনা করেছিলেন যেটা ভোটারদের অপমান করা হচ্ছে। তো এখন দেখছি ওনারাই এটা বলছে যে রাকসু ক্যান্ডিডেটদেরকে মুড়ি এবং আতর দিয়ে কেনা যাচ্ছে। সো আমি মনে করি এটা ওনারাও জি, ক্লিয়ার জি, করা অনেক উচিত। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। আমি আমার ফেসবুক পোস্টের ব্যাপারটা ক্লিয়ার করি। সেটা হচ্ছে, আমি এই যে মুড়ি পার্টি বিরিয়ানি পার্টিকে বোঝানোর জন্য এই রেটরিকটা নিয়ে আসছি। এখন আপনি যদি রেটরিক না বোঝেন, আমি আপনার প্রতি সর্বোচ্চ সম্মান রেখে বলছি, আমি একজন মুসলমানের সন্তান, আমি নিজেও আপনার মতোই হতে নামাজ পড়ি প্রতিদিন। তা আপনি যখন আমাকে এই জিনিসটা বোঝাচ্ছেন এবং মানুষের সাবকনসিয়াস মাইন্ডে এই জিনিসটা ঢুকা দিচ্ছেন, তার মানে এটা আপনাকে বুঝতে হবে ইন্টেনশন আপনার ভালো না। কেননা আমি যখন শিক্ষার্থীদের আমি রেটরিক অর্থে বোঝাচ্ছি যে আপনি একজন শিক্ষার্থীকে মুড়ি পার্টি বিরিয়ানি খাওয়ার জন্য এতদিন আপনি কেন খাওয়ালেন না? হঠাৎ করে কি এমন হইলো? আপনি যেটা বলেছেন যে একটু বৃষ্টি হইলে আমরা মুড়ি পার্টি খাই, আমি আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এখনও বৃষ্টি হচ্ছে কিন্তু ভোটের বৃষ্টি। তো আপনারা এই জিনিসগুলো অন্তত এটা আপনি ভোটের পরে করেন। আপনি কেন ভোটের এই 1 মাস আগেই আপনার মনে হইলো যে আমার ভাইয়েরা তারা একদম নোংরা পানি খেয়ে আছে, আমাকে পানির ব্যবস্থা করে দিতে হবে? কেন অভ্যুত্থানের পরে তো আরও 1 মাস ছিল, আরও কয়েক মাস ছিল, তখন আপনার কেন মনে হলো না? এখনই কেন করতে হবে? এবং এটা তো নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন। আমি আপনাকে এই কথা জবাবও চাইবো না এবং বলবও না, আমি তো ধরবো নির্বাচন কমিশনকে। কেননা এই দায়িত্বগুলো নির্বাচন কমিশনের। কোন হলগুলোতে কি হচ্ছে তার যদি সম্পূর্ণ প্রপার ইনভেস্টিগেশন যদি না হয়, তাদেরকে জানানোর পরেও তারা যদি প্রপার ওয়েতে তার সলভ না করতে পারে, তাহলে ওই নির্বাচন কমিশনের ওই নির্বাচনের দায়িত্বে থাকার দরকার নাই। আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন নির্বিকার এখানে। আমি যেদিন এখানে দেখেছি, ভাই আমি একটু অ্যাড করি, ছাত্রদলের ভাইয়েরা যেদিন ওখানে একটা তালা দিল কোষাধ্যক্ষের কার্যালয়ে, আমি প্রধান নির্বাচন কমিশনকে ফোন দিয়েছি, তিনি বলছে আমার নিরাপত্তা কে দিবে? তো উনি যখন এরকম অ্যাবসার্ড কথা বলে, এটা একটা মখারি যে উনি যখন বলে আমার নিরাপত্তা কে দিবে, তাহলে এই বিশ্ববিদ্যালয়ের যে 30,000 শিক্ষার্থী আছে, এই 30,000 শিক্ষার্থী কার কাছে নিরাপত্তা চাবে? রাষ্ট্র নির্বাচনকে কেন্দ্র করে কালকে যদি একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়, সেই অস্থিতিশীল পরিবেশ টেকেল দিবে কে? তো এইটা নিয়ে তো আমাদেরকে ভাবতে হবে। তো নির্বাচন কমিশনকে আমরা উদাত্ত আহ্বান জানিয়েছি, আপনারা সকলেই আপনাদের দল মতের পরিচয় আমাদের কাছে স্পষ্ট। তাহলে তবুও আমরা আপনাদেরকে স্বাগত জানিয়েছি যে আপনারা নির্বাচনের একটা গুরু দায়িত্ব পেয়েছেন, আপনারা আমাদের সম্মানিত শিক্ষক, আপনারা সেই গুরু দায়িত্ব পালন করবেন এবং সুষ্ঠুভাবে একটা নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়ে চলে যাবেন। কিন্তু তাদের মধ্যে আমরা কোনো কিছুই দেখছি না। তো এইভাবে যদি চলতে থাকে, তাহলে একটা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তো বিরাজ করতে পারে না। তো সেই জায়গা থেকে আমরা বলছি যে নির্বাচন কমিশনের উচিত যে এখন যে আমার তাসিন খানও আমার বন্ধু আবার বলছিল যে এখানে লেভেল প্লেইং ফিল্ড ওই অর্থে নাই। এই যে লেভেল প্লেইং ফিল্ড না, এটা তৈরি করার দায়িত্ব কার? আমি একজন নির্বাচন কমিশনের সাথে কথা বলছিলাম, উনি বলছে এই যে এসব হচ্ছে, এসব আমি আটকাবো কীভাবে আমাকে বলো। তার মানে আমি সলিউশন দিব? আমি তো প্রবলেম নিয়ে আপনার কাছে যাব, কেননা আপনি ওই দায়িত্বে আছেন। আপনি যদি ওই দায়িত্ব থেকে সলভ না করতে পারেন, তাহলে আপনার ওই দায়িত্ব থাকার দরকার নাই। তো আমরা নির্বাচন কমিশনের কাছে আমার এই বক্তব্যের মাধ্যমে উদাত্ত আহ্বান জানাবো যে অন্তত পক্ষে যেন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডটা বজায় থাকে এবং সবাইকে সুষ্ঠু স্বাভাবিক পরিবেশে নির্বাচন করতে দেওয়ার সুযোগ করে দেওয়া। আবিরের কাছে প্রশ্ন ছিল। ধন্যবাদ। প্রশ্নটি ছিল, আপনি ভুল প্রশ্ন করেছেন। এখানে আমি কিন্তু বলিনি যে বিরিয়ানির প্যাকেট মুড়ির প্যাকেট দিয়ে ভোট কেনা যাবে। আমি বলছি আপনারা বোকার স্বর্গে বাস করছেন যারা এই কাজ করছেন। কারা করছেন আমি বলছি না, আপনারা বোকার স্বর্গে বাস করছেন। 1 প্যাকেট বিরিয়ানি দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিবেক কেনা যাবে না, এই কথাটা বলেছি, এটা আপনারা ভুল বলেছেন। আর আরেকটা ব্যাপার যে অনেকবার বলল আমাদের ভাইয়েরা, রাকসু যারা প্রতিনিধিত্ব করবে তারা কিন্তু প্রশাসন বা কোনো মন্ত্রী হয়ে যাবেন না, এটা করবে সেটা করবে, বাপের পকেটের টাকা খরচ করে আমরা কিছুই করব না, আমরা প্রেশার গ্রুপ হয়ে কাজ করব। তো আমার এইগুলো বলার উদ্দেশ্য, অনেকেই আশ্বাস দিয়ে বেড়াচ্ছেন তারা যদি নির্বাচিত হন তারা পশ্চিম পাড়ায় অর্থাৎ মেয়েদের হলের ওইদিকে সুপার শপ করে দিবেন। ভাই, সুপার শপ করার কাজ তো আপনার না, আপনি তো ব্যবসায়ী না। আরেকটা কথা, আমি একটু দুঃখ প্রকাশ করছি, আমি আসলে
হয়তোবা কারো, বিশেষ করে জাহিদ ভাইকে হয়তো বা ব্যক্তিগত আক্রমণ করেছি। আমি কখনোই কাউকে ব্যক্তিগত আক্রমণ করিনি বা করি না। আমি জাহিদ ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ব্যক্তিগত আক্রমণের কারণে, সরি। আচ্ছা, আমরা ছোট ছোট প্রশ্ন নিব, ছোট ছোট উত্তরও নিব। একটা কোশ্চেন ছিল আমার এখানে। জি। মারুফ আছে, ছাত্র অধিকার পরিষদের সভাপতি, তার কাছে আমরা একটু আগে নিউজ পেলাম যে আমাদের শহীদ হবিবুর রহমান হল একজন আবাসিক শিক্ষার্থী। জাহিদকে, সে অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তাকে আপনার ছাত্র সংগঠনের যে সেক্রেটারি শুভ্র, সে তার ডিপার্টমেন্টে অবরুদ্ধ করে রাখছে। আপনি এই বিষয়ে কিছু জানেন কিনা, বা এটা আপনাদের কোনো দলীয় কর্মসূচি কিনা? যদি হয়ে থাকে দলীয় কর্মসূচি, আপনি এখানে কি করতেছেন? একটু কর্মসূচিতে যুক্ত হন। আর যদি না হয়ে থাকে ঠিক আপনার আছে, আপনি প্রশ্ন secretary-কে করছেন, একটু আপনাকে থামাবেন। ধন্যবাদ। আরেকটা কোশ্চেন আমার ছাত্র দলে যে বিপি প্রার্থী আছে ভাইয়ের কাছে, ভাইয়ের কাছে কোশ্চেন হলো যে আপনারা অলরেডি অনেকগুলো নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন। প্রথমটা হচ্ছে যে 31 তারিখে আপনারা যে রাকসু ভবনে যে চেয়ার টেবিল যে ভাঙচুর হয়েছে, এবং কি এখানে যে আপনারা তালা মেরে রাখছেন। তারপরে আরেকটা বিষয় হলো যে আপনাদের ছোট করে, জিএস প্রার্থী, ছোট করে প্রশ্ন। জিএস প্রার্থী শিক্ষা ক্লাসরুমে গিয়ে প্রচারণা চালিয়েছে, সেটা সরাসরি ভিডিও ফুটেজ আছে। তো বিষয় হচ্ছে যে এখানে আমি খুব অবাক করলাম যে এখানে কোনো ছাত্র সংগঠন বা বিপি প্রার্থী কেউ অভিযোগ করে সামনে আসে নাই, বিচারের দাবি করে না। আমার কথা হচ্ছে যে আপনারা যদি নির্বাচিত হন, আপনারা পরবর্তীতে ক্যাম্পাস পরিস্থিতি ঠিক রাখতে পারবেন কিনা, বা শিক্ষার্থীদের আপনি কীভাবে আশ্বস্ত করবেন? জি জি, ধন্যবাদ। ছোট করে। ধন্যবাদ আপনি আপনার প্রশ্নের জন্য। আমি এখন পর্যন্ত আমি এই জায়গায় বসে আছি, এখন পর্যন্ত আমি জানি না আসলে এখানে কি পরিস্থিতি তৈরি হয়েছে। তবে আপনার কথা সত্য কিনা এটা আমি বুঝতে পারছি না, এবং আপনি একটা ফেসবুক পোস্ট দেখে আসছেন কিনা আমি তাও জানি না। কেননা আপনি যদি ঘটনাস্থল থেকে আসেন, এই ঘটনার সম্পূর্ণ যদি আমি না জানি, তাহলে আপনাকে আমি কিভাবে ব্যাখ্যা দেব? আমি আপনাকে কোশ্চেন করছি যে এটা কি আপনাদের কোনো দলীয় কর্মসূচি কিনা, যে কাউকে অবরুদ্ধ করে রাখবেন কোনো কারণে? আমি আপনাকে কিন্তু স্পেসিফিক কোশ্চেন করছি। কাউকে অবরুদ্ধ করা, কাউকে অবরুদ্ধ করে রাখা, আমি জানি না এটা আপনার রাজনৈতিক কর্মসূচি কিনা। আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনারা এটা মব ক্রিয়েট করে একজন শিক্ষার্থীকে আগত করে রাখা হয়েছে। আপনি এই বিষয়টা খোঁজ নেন, যেহেতু আপনি একজন দায়িত্বশীল পর্যায়ের মানুষ, আমি আপনাকে এটা দৃষ্টি আকর্ষণ করছি। আচ্ছা, আপনি আমাকে জানিয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং যদি সে আমার সংগঠনের সেক্রেটারি যদি এই কাজ করে থাকে, আমি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিব, এটুকু তো আপনি ইয়ে করতে পারেন। কিন্তু প্রশ্নের জায়গা হচ্ছে যে একজন এইতে মব ক্রিয়েট করা, আমরা কি শিক্ষার্থীদের নিয়ে এরকম কোনো কিছু করেছে ছাত্র অধিকার পরিষদ? আপনি জানেন? কিন্তু আপনার প্যানেলের এজিএস প্রার্থী। হ্যাঁ, আমি বলছি, হ্যাঁ, আমি আপনাকে বলছি, ছাত্র অধিকার পরিষদ কি কোনোদিন আপনি একটাও আমাদের ইয়ে দেখাতে পারবেন আমরা কাউকে অবরুদ্ধ করেছি, এই ক্যাম্পাসে চাঁদাবাজি করেছি, এই ক্যাম্পাসে কোনো কিছু করেছি? আপনি দেখাতে পারবেন না? আপনার কাছে একটা উদাহরণ থাকলে আপনি আমাকে বলেন। ভাই আমরা জানি না, আমি আপনাকে যদি করে থাকেন কি না কেন না। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা ছোট ছোট প্রশ্ন নেই, আপনি মনে হয় আপনার তো উত্তর আপনি পেয়েছেন। এমন একটা জিনিস আমার কাছে এসে বললেন যেটা সম্পর্কে আমি অবগত নই। তো আমি অবগত নই, সেই জায়গা সম্পর্কে ব্যাখ্যা দেওয়া আমার প্রয়োজন বোধ করছি না আপাতত। আমি আশা করি এটা বিষয়টা কিন্তু সিরিয়াস, এইজন্য আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। অফকোর্স আমি বিষয়টা সিরিয়াস নিলাম এবং আমি দেখব। জি, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম লতিফুর রহমান, বিভাগ ইসলামিক স্টাডিজ, শিক্ষা পরিষদ 2024-25। জি, আমি আমাদের যখন হলে অ্যাটাচ দেওয়া হয় তারপরের দিনই আমরা আতর পাই। এটা কি মানে একটা বায়বী একটা অভিযোগ আছে যে একটা দলের কিছু ভোট আছে রিজার্ভ ভোট, এটা কি কোনো কৌশল নাকি রিজার্ভ ভোট বানানোর? আতর দেয়া হয় এই হলে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হলে হলে আতর দেয়া হয়? হলে না, আমি হলে অ্যাটাচ পাওয়ার পর আতর পাই বিনোদপুরে। সেটা কি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেয় না ছাত্র সংগঠন? এটা ছাত্র সংগঠন থেকে দেওয়া হয়েছে। মানে বলছিলাম যে ভাই আপনি কোনো স্বতন্ত্র থেকে দাঁড়াইছেন নাকি আপনি কি বলে এই ছাত্র সংগঠন থেকে দাঁড়াইছেন নির্বাচন করতে? ভাই বললো যে স্বতন্ত্র থেকে, কিন্তু পরবর্তীতে খোঁজ নিয়ে দেখি এটা একটা প্যানেলের থেকে দাঁড়িয়েছে। আপনার বলতে অসুবিধা কোথায়? প্যানেল কোন প্যানেল? না, প্যানেলের নামটা বলতে চাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার মনে হয় হল অ্যাটাচ দিয়ে বোঝানো হয়েছে সে ভোটার হওয়ার পরে, আগে নয়। কিন্তু হল অ্যাটাচ দেওয়ার মাধ্যমে কিন্তু সে ভোটার হয়েছে। সে সম্ভবত এই জিনিসটাই বোঝাতে চেয়েছেন যে আমি ভোটার হওয়ার পরে আতর পেয়েছি, আগে কেন পেলাম না। আচ্ছা ভাই আর আরেকটা প্রশ্ন, এটা থেকে তো আমাদের দায়বদ্ধতা সৃষ্টি হয়। এখন একটা উপহার পাওয়ার পরে তো আমার একটা দায়বদ্ধতার সৃষ্টি হয়। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, এইখানে রাজশাহীতে কি আতর অ্যাভেলেবেল নাকি? ভাইয়া আমি একটা প্রশ্ন করতে চাই। আমিও তো একটা ভোটার, মানে ভোটারের জায়গা থেকে প্রশ্নটা করছি আর কি। কাকে করবেন? এটা হচ্ছে জাহিদ ভাইকেই করতে চাই। যে আমরা কিছুদিন আগে দেখছি যে এরকম একটা খবর যে আপনারা কত দফা বিশিষ্ট জানি একটা স্মারকলিপি রুয়াকে দিবেন। তো আমি একটু জানার জায়গা থেকে শুধু জিজ্ঞেস করতে চাচ্ছি যে আসলে কি রুয়া এরকম কোনো বডি যার কাছে স্মারকলিপি জমা দেওয়া যায়? এইটুকুই। জি অবশ্যই রুয়া তো
রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কথা আমার বোন বলেছেন। এটা দাতা সংগঠন, এটা প্রথম থেকেই এরকম সংগঠন না যে এটা রাজনৈতিকভাবে আমরা যেমন রাকসু করি, এই রাকসুর মতো সংগঠন না, এটা দাতা সংগঠন। এবং বিশ্ববিদ্যালয়ের কোনো সমস্যা হলে, বিশ্ববিদ্যালয়ের কোনো জায়গায় অর্থকরী কোনো ব্যাপার লাগলে, রুয়ার যেহেতু সাবেক ভাইরা সবাই পেশাগতভাবে বিভিন্ন জায়গায় আছে, রুয়া কমিটি সেটা ব্যবস্থা করে দেবে, যেটা প্রশাসন করতে পারবে না, এরকম নিয়মাবলী আছে। প্রশাসনের কাছে আপনারা দেখবেন যে যারা কাজ করে না, সারা বছর ধরে যেই সংগঠন কাজ করে না, যাদের আসলে প্রাসঙ্গিকতা নাই, তাদের ভুলও আসে না খুব বেশি। আমি কাজ করব না, আমার ভুল আসবে না, এটাই স্বাভাবিক। এখন দেখেন, আমরা ছাত্র শিবির প্রথম থেকেই এখানে আমি একটা ছাত্র সংগঠন এখানে দেখান যারা জুলাই নিয়ে জাস্ট একটা প্রোগ্রাম রাখছে, একটা জুলাই নিয়ে কোনো প্রোগ্রাম রাখে নাই, একটা। অথচ আমরা জুলাই নিয়ে কত প্রোগ্রাম রেখেছি। আমরা সবসময় সুনির্দিষ্ট প্রশ্ন করেছেন। আচ্ছা, আমি ভাইয়ের প্রশ্নে একটা কথা বলি। আওয়ামী লীগও কিন্তু এরকম মুক্তিযুদ্ধ ৭১ নিয়ে হাজার হাজার প্রোগ্রাম রাখতো। আপনারা কি আওয়ামী লীগের রিপিট করতে যাচ্ছেন? তারা ৭১ বিক্রি করতো, আপনারা 24 বিক্রি করবেন, এরকম কিছু? করেন না? অবশ্যই আমি ৭১ও ধারণ করি, 24ও ধারণ করি। আমি বলি ৭১ হলো আমাদের স্বাধীনতা অর্জনের বছর, 24 হলো রক্ষার বছর। স্বাধীনতা অর্জন যেমন জরুরি, রক্ষাও কিন্তু তেমন জরুরি। আবির ভাই, এতে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে যেহেতু জুলাই নিয়ে কথা আসছে, এখানে কথা বলার বিষয় যে ৭১ নিয়ে এবং জুলাই দুইটাকে একটা জায়গায় নিয়ে আসা হয়েছে আর কি। তো আওয়ামী লীগের যে অবস্থান, আমি মনে করি স্টিল নাও এখনো পর্যন্ত ছাত্র শিবিরের অবস্থানটা ওই পর্যায়ে পৌঁছায় নাই, এইটা একটা বিষয়। আর আমরা যেটা প্রত্যাশা করছিলাম আর কি, যে আমরা রাজনৈতিক দলগুলো, আপনার অভিযোগ কি এইরকম যে আওয়ামী লীগ বা ছাত্র শিবির, আমি আসতেছি কনক্লুশন আসতেছি, সেটা হইতেছে এই যে ছাত্র সংগঠনগুলো প্রোগ্রাম করছে, এটা শুধু ছাত্র শিবির না, ছাত্র দলে কিন্তু কয়েকটা প্রোগ্রাম করছে। জাহিদ ভাই বলছে, আমার কাছে মনে হয় কয়েকটা প্রোগ্রাম করছে, ছাত্র অধিকারও করছে, রচনা প্রতিযোগিতা এনতেন অনেক করছে, কিন্তু জুলাই নিয়ে সিগনিফিকেন্ট প্রোগ্রাম কিন্তু ওই অর্থে আমরা দেখি নাই, দুই একটা ছাড়া। এইটা একটা বিষয়। এখন কথা হইতেছে, তখন কি জুলাই নিয়ে প্রোগ্রাম করলে আপনি কি জুলাই ব্যবসা বলবেন? জুলাইটাকে কি আপনি বাঁচাই রাখতে হবে না? এইখানে আমরা যারা আছি তারা কি এই জুলাইয়ের কারণে এখানে বসে নাই? এবং এই রাকসুটা কি জুলাইয়ের কারণেই না? সুতরাং রাকসু আসবে যাবে, কিন্তু এই যে জুলাইটাকে কেন্দ্র করেই কিন্তু আমরা সবাই রাজনীতি করছি, সবাই এখন পর্যন্ত আছি। না ভাই, জুলাইকে কেন্দ্র করে রাজনীতি করছে, এই প্রশ্নটা তো কেমন হয়ে গেল, মানে কথাটা কেমন হলো না? কথাটা কেমন না আবির ভাই, এটা হয়তো আপনি মিডিয়ার সামনে বলছেন, ক্লিয়ার কাট কথা এটাই। জুলাইকে কেন্দ্র করে ছাত্রদল, ছাত্র শিবির সহ অন্যান্য যারা ৭১ পরবর্তী বাংলাদেশে, আপনার ছাত্র দলের বলে শিবিরের জন্ম ৭১ পরবর্তী বাংলাদেশে, এবং সবচেয়ে সিগনিফিক্যান্ট ঘটনা আপনাদের কন্ট্রিবিউশনের জায়গাটা ৭১ না, কিন্তু আপনাদের কন্ট্রিবিউশনের জায়গা ২৪। সেই অর্থে ২৪-এ কিন্তু আমরা ওই অর্থে ছাত্র সংগঠনগুলোর প্রোগ্রাম আমরা দেখি নাই, কথাটা হচ্ছে ওই জায়গাতে। আচ্ছা আবির ভাই, আমার মনে হয় মেহেদী ভাই আপনার এখানে বোঝাতে চেয়েছে যে জুলাইকে কেন্দ্র করে যে রাজনীতি করছে, এই না, জুলাই আমাদের এই রাজনীতির ফসলটা এনে দিয়েছে, উনি হয়তো এটা বোঝাতে চেয়েছে। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর আমরা প্রার্থীদের মধ্যে থেকে পাই না। আতর দেয় কারা? আতর দেয়, আমাদের সামনে জাহিদ ভাই বসে আছে। আমি যতটুকু জানি, অনলাইনে আমি দেখেছি যে শিক্ষার্থীদের অভিযোগ যে ছাত্র শিবির শিক্ষার্থীদেরকে আতর প্রদান করছে, এবং এটা নিয়ে হচ্ছে ওনারা পত্রপত্রিকায় বিবৃতিও প্রদান করেছেন। এটা সত্য? আমার ব্যাপারে কথা আসছে, আমি বাম সংগঠনের ভাইদের বলবো, এই ব্যাপারটা আপনারা এই দ্বিচারিতাটা করবেন না। যেটা সত্য সেটাকে অভিযোগ বলবেন না, আর যেটা অভিযোগ সেটাকে সত্য বলবেন না। এটা সত্য, আমরা আতর দিয়েছি, এটা আবার অভিযোগ বলার কি দরকার? আমি বলি এরকম, আমি রক্কাটা ইস্যুতেও বলি, রক্কাটা ইস্যুতে আতরটাকে শেষ করে, আতর কি সস্তা নাকি? আতর দিলে কি হয় আসলে? আমরা সওয়াব হয়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রথম থেকেই কোরআন, আমরা যখন এখানে কোরআন পোড়ানোর একটা ঘটনা, ধিক্কারজনক ঘটনা ঘটেছিল, তখন সবাই প্রতিবাদ জানিয়েছিল, সবাই প্রতিবাদ জানানোর মধ্যেই ছিল। কিন্তু আমরা প্রতিবাদ জানিয়েছি কিভাবে জানেন? আমরা বলেছি যে এই ক্যাম্পাসের একটা কোরআন পোড়ানো হয়েছে, আমরা ৩৫,০০০ শিক্ষার্থীকে সারা বছর মিলে কোরআন দেবো ইনশাআল্লাহ। এইরকমভাবে কোরআন বিতরণ আমরা করেছি। তাই এখন এই কোরআন বিতরণকে যদি কেউ বলে যে কারো ভোট চাওয়ার জন্য, কারো প্রভাব সৃষ্টি করার জন্য করতেছি, তারপরে অভিযোগটা তো আসছে আতর দেওয়া হয়েছে, তার ভোট যখন নিশ্চিত হয়েছে সে এখন ভোটার, তারপরে। আচ্ছা শোনেন, আমি এখানে কয়েকটা তথ্য উপস্থাপন করি। আচরণবিধি আমার সাথেই আছে, আচরণবিধি মেনেই আমরা সব কিছু করি। হ্যাঁ, আতর যখন আমরা বিতরণ করেছি, আচরণবিধিতে স্পষ্ট লেখা আছে যে নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার পর কোনো শিক্ষার্থীর কাছে গিয়ে কোনো প্রার্থী ভোট চাওয়ার কেন্দ্রিক কোনো প্রচারণা করতে পারবে না। আপনি
কোনো একজন, এখানে তো অনেক শিক্ষার্থী আছে, অনেকেই হয়তো আমি নিজ হাতে তাদেরকে আতর দিয়েছি, কোনো একজন শিক্ষার্থী বলুক আমি তাকে বলেছি যে আতর নিচ্ছ, আতর নেওয়ার কারণে কিন্তু আমাকে অবশ্যই ভোটটা দিতে হবে, কোনো একজন শিক্ষার্থী বলুক। সেই তো অভিযোগ করলো, এই কথাটা অভিযোগ করবে না, জাস্ট আমি বলছি অভিযোগ আসছে, কিন্তু আমার কাছে আরেকটা মাথায় প্রশ্ন ঘুরছে যে আতর ধরেন আমরা মুসলিম যারা তারা ব্যবহার করি, অন্য ধর্মের যারা তাদেরকে আপনার ভোট দরকার নেই? ভোটের জন্য আতর দেইনি, এজন্য ভিন্ন ধর্মাবলম্বী নারী শিক্ষার্থী এনাদেরকে আমরা আতর দেইনি, যারা আতরের সাথে প্রাসঙ্গিক। তাদেরকে কি এটা দিচ্ছেন? ছাত্র শিবির নারীদেরকে কি দিচ্ছেন? নারী শিক্ষার্থীদেরকে আমরা কিছু দেইনি, কারণ নারী শিক্ষার্থীদেরকে আমরা আমাদের 40% ভোটার হচ্ছে নারী, আমাদের 38% ভোটার নারী। আমরা নারী শিক্ষার্থীদের জন্য উপহারের ব্যবস্থা রেখেছি, ভাইরা জানবেন আমরা যেহেতু সবসময় উপহার দেই, উপহার এই নির্বাচন আমরা পানির ফিল্টার প্রশাসন আমাদেরকে খুলে রাখতে বাধ্য করছে, আমরা খুলে রাখছি এবং ওখানে নোটিশে লিখে দিয়েছি যে প্রশাসন আমাদের এই সেবামূলক কার্যক্রমগুলো করতে বাধাগ্রস্ত করতেছে, নির্বাচনী আচরণবিধি নাকি লঙ্ঘন হচ্ছে। আমরা খুলে রাখলাম, 25 তারিখ নির্বাচন, 26 তারিখ আবার আমরা লাগিয়ে দেব। কারণ প্রশাসনকে আমরা 3 মাস ধরে বলতেছি যে পানির সমস্যা, আপনারা প্রশাসন এই পানির সমস্যাটা সমাধান করেন। 3 মাস ধরে যদি প্রশাসন ব্যবস্থা করতে না পারে, অন্তত একটা হলে আমরা লিডারশিপ কোয়ালিটি আমাদের কিছুটা হলেও তো থাকা দরকার, যে কিছুটা ম্যানেজ করে দেওয়া দরকার। একটা হলে তো আমরা ম্যানেজ করে দিয়েছি। জাহিদ ভাই, পানির সংকট জাহিদ ভাই কেন? আচ্ছা আমি একটা একটু বলি, সেটা হচ্ছে আমি ভাই 1 মিনিট একটু, সেটা হচ্ছে আমি কোনো ব্যক্তিগত আক্রমণ করব না এবং করতেও চাই না, কিন্তু বিষয় হচ্ছে ধরেন আগামীকাল আমেরিকা এসে বললো বাংলাদেশ তারা ফার্স্ট ওয়ার্ল্ডে নিয়ে যাবে, থার্ড ওয়ার্ল্ড থেকে, আপনি কি নেবেন? আপনি কি অন্যের হেজমনি নেবেন? আপনি তো নিতে চাবেন না। তার মানে যার যে কাজ আমার মনে হয় তার সেটা করা উচিত। কোন হলে পানির ফিল্টার না, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আপনাকে প্রেশার ক্রিয়েট করা উচিত, তার দায়িত্ব ওখানে শিক্ষার্থীদের পানির ব্যবস্থা করে দিবে। এটা আমার নয়, আমি কেন করছি এই কাজ? যে কাজটা আমার নয় সেই কাজ আমি কেন কাঁধে তুলে নিচ্ছি? আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলি, এবং যে এই যে আর্থিক ব্যবস্থাটা, এই যে আর্থিক ব্যবস্থাটা, হ্যাঁ আপনি বলতে পারেন আপনার পূর্বের যারা পূর্বসূরি আছে তাদের আর্থিক ফান্ড থেকে আসে, কিন্তু এটাও তো একটা বিষয় যে বিশ্ববিদ্যালয় প্রশাসনে এই যে শিক্ষার্থীদের আপনারা যে অধিকার সচেতন হতে দিচ্ছেন না, এই এটা আর কতদিন চলমান থাকবে? একজন শিক্ষার্থী আমাকে জিজ্ঞেস করলো যে ভাই আপনি মুড়ি পার্টিতে আমরা ভোট চাইনি, কিংবা এটা দিয়ে আমরা ভোট চাইনি। হ্যাঁ ঠিক আছে আমি বুঝি, কিন্তু আপনি যখন একজনকে একটা উপঢৌকন দেন, অনুচিত প্রভাব তৈরি করেন, এর অর্থ হচ্ছে যে আপনার তার সাবকনসিয়াস মাইন্ডে এটা ঢুকাইয়া দেন যে আসলে ভাই এই যে আমি তো সামনে আসছি, একটু তোমরা একটু ইয়ে করো। তখন আমরা তো বাঙালি, তো সেই জায়গা থেকে আমাদের মধ্যে একটা কৃতজ্ঞতা বোধ চলে আসে যে আমি ওর নুন খাইছি, আমি ওর গুণ গাবো। তো এই জায়গা থেকে এবং আপনাদেরকে আরেকটা কথা বলি, এলাকার মেম্বার ইলেকশন না, আপনি অলরেডি কথা না, আমি ওটা বলি নাই। আর শিক্ষার্থীরা নুন খাইলে গুণ গাইতে হবে এইটুকু অন্তত বুঝতে পারবে না। এখন আমি জাস্ট বলি যে আমাদের শিক্ষার্থীদের কি অবস্থা হয়েছে ভাই, আপনি উপস্থাপক, আপনি জাস্ট নতুন রাজশাহীতে এসেছেন, আপনি জেনে যাবেন, কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলে যাবেন। যাদের শিক্ষার্থীদের সাথে কানেক্টিভিটি নাই তারা হয়তো এই ব্যাপারটা জানে না। এখানে বাস্তবতা হচ্ছে যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। আমাদের শিক্ষার্থীরা এখানে অধিকার নিয়ে কথা বলবে কি? তারা তো খাইতেই পারে না ঠিক মতো। 3 বেলা খাইতে পারে এমন শিক্ষার্থী হাতে গোনা 3 বেলা খাইতে পারে এমন অবস্থা। এখন এটা বলবে যে এই সিলি টপিক নিয়ে কথাবার্তা বলছে। এটা সিলি টপিক না, এটা মৌলিক চাহিদা। আমি অর্থনৈতিক এস্টাবলিশমেন্ট শিক্ষার্থীদের করতে পারছি না। একজন শিক্ষার্থী হলে থাকতে পারে 100 টাকা দিয়ে, সে মেসে 1800 টাকা ভাড়া দিয়ে থাকতেছে। তো আমি তার এই ব্যাপারটা প্রশাসনের মাধ্যমে চাপ দিয়ে ব্যবস্থা করে দিব না, তার অর্থনৈতিক এস্টাবলিশমেন্ট করব না। আমরা ছাত্র সংগঠন তাহলে কিসের জন্য? অফকোর্স এটা তো আপনার কাজ, এটা আপনার কাজ ভাই। ভাই জাহিদ ভাই, আপনি যেটা বললেন অবশ্যই সঠিক, তবে আমি বলি মারুফ ভাইয়ের সাথে মিলিয়ে বলি যে আপনি যে অবশ্যই আপনি প্রশাসনকে পানির ফিল্টার বা সুপেয় পানির জন্য চাপ দিয়েছেন, তো আপনি যেহেতু শিক্ষার্থীদের প্রতিনিধি, আপনি নিজে ফিল্টার না দিয়ে আমাদেরকে নিয়ে, শিক্ষার্থীদেরকে নিয়ে একসাথে কি আমরা প্রশাসন ভবনের সামনে বসতে পারতাম না? যে আজকের মধ্যে আমাদের রূপরেখা দিতে হবে, কতদিনের মধ্যে প্রতিটি হলে সুপেয় পানির ব্যবস্থা করা হবে। এটা না করে আপনি নিজেই দিতে গেলেন, এটা কেন? আজকে টকশোর পরে বসলে ভালো হয়। দেখুন, সম্মিলিত শিক্ষার্থী জোট নামে আমরা যে প্যানেলটা দিয়েছি, এটা শিক্ষার্থী জোট প্যানেল, এবং দেখবেন যে পানির ফিল্টার যখন আমরা দিয়েছি, এই পানির ফিল্টার দেওয়ার আয়োজকের নামে লেখা আছে সম্মিলিত শিক্ষার্থী জোট, কিন্তু লেখা নেই। আয়োজকের নামে কি লেখা আছে জানেন? সোহরাওয়ার্দী হল শাখা ছাত্র শিবির।
এটা কিন্তু আমরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয় না, এটা ভাই, সম্মিলিত শিক্ষার্থী জোট ছাত্র থেকে। শিবির ছাত্র দলের কাজ ফিল্টার দেওয়া না, ছাত্র শিবির ছাত্র দল ছাত্র অধিকারের কাজ প্রশাসনের কাছ থেকে ফিল্টারটা আদায় করা। আর এটা যদি আর চোখের সামনে যদি আচ্ছা আমি জাস্ট ভাইকেও বলি, প্রশাসনের কাছে যদি আদায় করে নেওয়াই আমাদের কাজ, ঠিক আছে, আমরা জাস্ট আদায় করে নেওয়ার জন্য প্রশাসনকে বলতেই থাকবো, এদিকে চোখের সামনে আমাদের পানি খাইতেই থাকবে, আর অসুস্থ হতেই থাকবে, আর মেডিকেলে ভর্তি হতে আর নাপা দিতেই থাকবে। এভাবেই কি চলতে থাকবে আজীবন? প্রশাসন দিবে না আর আমরা বসে থাকবো, প্রশাসন দিবে না আমরা বসে থাকবো। সেটাই তো আমি বললাম যে আপনি শিক্ষার্থীদের সাথে কথা বলে, আমাদের সাথে কথা বলে, ছাত্র অধিকারের সাথে কথা বলে একসাথে আমরা যাইতাম, আমরা একসাথে প্রশাসন ভবনে গিয়ে বলতাম যে আজকের মধ্যে আমাদের জানাতে হবে কবে দেওয়া হবে। আপনি তো সেটা না করে সেটা তো করেননি। আচ্ছা, ছোট্ট মানে ছোট করে কয়েকটা প্রশ্ন নেব। জি ভাই, আমি আবু বকর অনেক পড়াশোনা করছি হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থায় 2য় বর্ষে। আমার প্রশ্নটা হচ্ছে আবির ভাইয়ের কাছে, যে 31 তারিখ আমরা দেখতে পেলাম যে সুলতান আহমেদ রাহি ভাইয়ের নেতৃত্বে রাকসু কার্যালয়ে ভাঙচুর করলো। সেখানে একটা চেয়ার ভাঙলো ছাত্র দলের একজন কর্মী, সে টি শার্ট পরা ছিল। তো সেখানে এক সংবাদ সম্মেলনে সুলতান আহমেদ রাহি ভাই বললো যে সেখানে নাকি সাধারণ শিক্ষার্থীরা চেয়ার ভাঙচুর করছে, সুলতান আহমেদ রাহি ভাই করে নাই। তো সেখানে যদি আবির ভাই ভবিষ্যতে বিপি হয়ে গেল, শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়ে গেল, নির্বাচিত হওয়ার পর যদি শিক্ষার্থীরা তার কোনো মতাদর্শ বা তার মত শিক্ষার্থীরা গ্রহণ না করে, তিনি কি বহিরাগত এনে শিক্ষার্থীদের উপর হামলা করবে, বা বহিরাগত এনে কি আবার রাজনীতি করবে, নাকি তিনি কোনো দায় আবারও সাধারণ শিক্ষার্থীর উপর চাপিয়ে দিবে? পাওয়া গেছে। এই টপিকটা আসলে কয়েকবারই আসছে, যদি 10 সেকেন্ডে একটা উত্তর দেন। দেখেন, সেখানে আমরা কিন্তু একটি যৌক্তিক দাবি নিয়ে গিয়েছিলাম 24-25 শিক্ষাবর্ষের ভোটাধিকার নিয়ে। সেখানে আমরা কারো শত্রু হয়ে যাইনি, কোনো ছাত্র সংগঠনের বিরুদ্ধে কথা বলতে যাইনি, আমরা প্রশাসনের কাছ থেকে দাবি আদায় করতে গিয়েছিলাম। সেখানে একটু বাকবেতনটায় একটা চেয়ার বা একটাই, আপনি যেটা বললেন ভাঙচুর বলতে ভাই, ভাঙচুর জিনিস আর কথার ফ্লোতে হাতের সাথে ধাক্কা লেগে একটা চেয়ার পড়ে যাওয়া এক জিনিস না। হ্যাঁ, এক জিনিস না। আর বিভিন্ন মিডিয়াতে আমরা দেখেছি ছাত্র শিবির ছাত্রদল সংঘর্ষ, ছাত্র শিবির ছাত্রদল সংঘর্ষ। এই জায়গায় আমার ছাত্র শিবিরের সভাপতি, আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই মোস্তাকুর রহমান জাহিদ ভাই আছেন, আমি তার কাছে প্রশ্ন করতে চাই, সেদিন কি আসলেই ছাত্র শিবির এবং ছাত্রদলের কোনো সংঘর্ষ হয়েছিল? এই ভাই এই কথাটা রং করছেন যে আসলে আর ছাত্রদল ভাই, আচ্ছা, এই বারবারই আসছে এবং এটা আচ্ছা হাতের সাথে চেয়ার লেগে চেয়ার ভেঙে গেছে, এই ঠিক আছে, সমস্যা নাই। আমি জাস্ট ঠিক আছে, চেয়ার হাতের সাথে লেগে ভেঙে গেছে, কিন্তু আমার গায়ে যে ছাত্রদলের জটলা থেকে বোতলটা এসে লেগেছিল, সেটাও মনে হয় আনমনেই এসে লেগেছিল, এই জন্য আমরা তাদেরকে অভিযোগ করছি না। আমার বোনের যে হিজাব টেনে খোলা হয়েছিল, সেটার নিয়ে কেউ প্রশ্ন করলো না। আচ্ছা, কেউ প্রশ্ন করলো না। ছোট করো, আর এই পাশ থেকে কেউ প্রশ্ন করতে চায়? জি, আচ্ছা, আমি উজ্জ্বলবাবু তঞ্চঙ্গা, জিওগ্রাফি ডিপার্টমেন্ট 21-22। আমার প্রশ্ন হচ্ছে আবির ভাইয়ের কাছে। আমরা জুলাইকে বিক্রি করছি না, উদাহরণ দিচ্ছি। আমরা জি আমি আবির ভাইয়ের কাছে প্রশ্ন রেখে যেতে চাই যে আমরা বিগত দেখেছি ছাত্রলীগ যারা কিনা আধিপত্য মানে বিস্তার করেছিল আর কি, বিভিন্নভাবে হচ্ছে আমরা দেখেছি 31 তারিখে আপনারা ছাত্রলীগের মতোই ভাঙচুর করেছেন। তো আপনারা যদি রাকসুতে যান, নেতৃত্ব দেন, তাহলে আপনারা আবার ছাত্রলীগের মতো পুনরাবৃত্তি করবেন কি? আগের সেম প্রশ্ন আসলে। আচ্ছা, ধন্যবাদ। আমি আবারও বলছি, ভাই ভাঙচুর হয়নি। একটা কথা আপনি বলি ভাই, একটা মিথ্যাকে আপনি ঢাকতে গেলে অনেকগুলো মিথ্যা আপনাকে সামনে নিয়ে আসতে হবে। হয়েছে, বাকবেতনটা হয়েছে, বাকবেতনটা হয়েছে, তালা মারা হয়েছে। তবে ভাই, যে একটা চেয়ার ধাক্কা লেগে পড়ে যাওয়া বারবার বলছি। আমি বলি প্লিজ ভাই, আমাকে একটু বলার সুযোগ দেন, 1 মিনিট। সভাপতি ভাঙচুর করছে, আমি বলি ভাই, যেই প্রশ্ন, ভাই আমাকে বলার সুযোগ দিন, আমি প্রশ্ন আছে। আপনি বারবার একটা মিথ্যা কেন বলছেন? আমার কাছে প্রশ্ন আছে, স্বীকার করে বলেন আপনার রাজনীতি ভুল ছিল। আচ্ছা, আমি বলি, যে আপনার রাজনীতি ভুল ছিল। আচ্ছা, আমি বলি ভাই, বলি আমি বলছি, আমি যে বলেছে যে পরবর্তীতে কি করব, পিছনে কি হয়েছে সব বাদ, এটা বাদের ইস্যু না ভাই। আমি বলি, এটা আপনি স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন করছেন। রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে আপনি ভাঙচুর করছেন, মানে আমাদের শিক্ষার্থীদের মনে এটা প্রশ্ন থেকে যাবে যে ছাত্রদল নির্বাচিত হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী হিসেবে বলছি, সেখানে কোনো ভোটার বা কোনো প্রার্থী যদি করে থাকে বা
প্রার্থীর বাইরে যদি করে থাকে আপনারা ভোটার তো করে নাই ভাই, বহিরাগত এনে আপনারা এই হামলাটা চালাইছেন। ভোটার কেন করবে? বহিরাগত কিন্তু আপনাদেরও ছিল ভাই বহিরাগত যেই ইস্যুটা সেটা কিন্তু আসছে কিনা বলেন, বহিরাগত আসছে কিনা? রাহি ভাই কি রাকসুর ভোটার কিনা? রাহি ভাই রাকসুর ভোটার কিনা? আমি বলছি যদি ভোটার না হয় তাহলে কোষাধ্যক্ষ কার্যালয় উনি ভাঙচুর করার রাইট রাখে কিনা? না কোন আন্দোলন করার রাইট রাখে কিনা বলেন? উনি তো এইখানকার ছাত্র না, আরো অনেক আসছে। আপনাদের সিটি কলেজের ছাত্র দলের নেতৃত্ব আসছে, এরপর অন্যান্য যারা ছাত্র দলের বহিরাগত নেতৃত্ব এখানে এসে একটা জটলা পাকাইছে, একটা মব ক্রিয়েট করছে। আপনি বারবার একটা ইস্যু টেনে আনছেন যে আপনাদের কোন বোনকে লাঞ্ছিত করা হয়েছে। এটা আমরা নিজেরাও এই ঘটনা আমরা কোনোভাবে কাম্য না, কিন্তু আপনারা যে পরিস্থিতি সৃষ্টি করছেন, আমরা বারবার আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে এই ধরনের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার দিকে ঠেলে দিবেন না, কিন্তু আপনারা বারবার এই ধরনের ঘটনা সৃষ্টি করছেন এবং তালা মেরে রাখছেন। তালা মেরে জিম্মি করে শিক্ষার্থীর অধিকারকে আপনারা হরণ করছেন। আচ্ছা ভাই আমি বলছি আমরা আর দুইটা ছোট্ট প্রশ্ন নিতে চাই। মানে এক প্রসঙ্গে আসলে এক প্রসঙ্গ নিয়ে এত কথা বলছি আমরা, আমার মনে হয় এটা একটা এস্টাবলিশড বিষয় হয়ে গেছে। আরেকটা প্রশ্নের উত্তর দিতে চাই। সে প্রশ্ন করেছিল যে ভবিষ্যতে জানি না ছাত্ররা আমাকে মনোনীত নির্বাচিত করবে কিনা। যদি নির্বাচিত করে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমি নিজেও আপনাদের মতোই সাধারণ শিক্ষার্থী, আমি নিজেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আপনারা যেই প্রবলেমগুলো ফেস করেন আমি নিজেও প্রবলেমগুলো ফেস করি। ছাত্রলীগের আমলে আপনি যেই কথাটা বললেন আমি নিজেও নির্যাতিত। আমি এখান থেকে কথা দিতে চাই, আমি যদি নির্বাচিত হই এখানে যেই ভাইগুলো আছেন তাদের প্রত্যেককে সাথে নিয়ে আমি যেই অধিকার বঞ্চিত হয়েছি ছাত্রলীগের আমলে, আমি যেই নির্যাতিত হয়েছি, আমি যেই কষ্টগুলো পেয়েছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের এই কয়েকজনের দ্বারা এই কষ্টগুলো আর পাবে না। আমি তাদের নিয়েই কাজ করবো ইনশাল্লাহ। আচ্ছা, ছোট্ট করে প্রশ্ন। ভাই আমার নাম জাবের, আমি সাংবাদিকতা বিভাগের ফাইনাল ইয়ারে পড়াশোনা করছি। মানে একই প্রসঙ্গে বিভিন্ন প্রশ্ন আছে, আমি একটু অন্য দিকে যেতে চাই। প্রথমে সজীব ভাইয়ের কাছে আমার প্রশ্ন, আপনাদের প্যানেলটা নিয়ে শিবিরের ছায়া প্যানেলে একটা আলোচনা আছে ক্যাম্পাসে, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করবেন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে জাহিদ ভাইয়ের কাছে, গত পরশুদিন অথবা গতকাল রাতেই আমার হলে আমার রুমে আমার কাছে আপনাদের প্যানেলের একটি সিনেট সদস্য আমার কাছে ভোট চাইতে আসে। তো আমি তাকে বলেছিলাম যে ভাই আমার পছন্দের কয়েকজন আছে, আমি তাদেরকে ভোট দিব। তো পাশ থেকে আমাকে আরেকজন বলে ভাই ভোটটা জলে দিয়েন না। এই জলে দেওয়ার ব্যাপারটা এটা কি আপনাদের এই যে ভোট চাওয়ার এটা কৌশল কিনা? মানে দুইটা প্রশ্ন, আপনাদের এটা ছায়া প্যানেল কিনা এটা কৌশল কিনা? দুইজনের কাছে দুইটা প্রশ্ন। ধন্যবাদ। ওকে, জাবেরের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে আমাদের প্যানেলটাকে নিয়ে অনেকের কনসার্নের জায়গা তৈরি হয়েছে, এটা খুবই ভালো দিক। অনেকে এটাকে শিবিরের বি টিম বলছে, অনেকে বাক্সাস সমর্থিত বলছে। তো এই যে রেটরিকগুলো এগুলো খুবই মানে নির্বাচনের মাঠে যে যেমনে পারে ব্যবহার করতেছে। দেখেন এখানে ছায়া টিমের কথাটা কেন আসছে এটা বলি, যে ছায়া টিম বানিয়ে কারা আসলে সুবিধা হাসিল করতেছে এটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি এখানে ছায়া টিম বলেন তাহলে আলটিমেটলি আমরা কিন্তু প্রার্থিতাই করছি, ক্যান্ডিডেটই করছি, এবং মানে আমরা ক্যান্ডিডেট হয়েছি এবং আমরা ভোট চাচ্ছি। আমরা বলতেছি যে আমরা শিক্ষার্থীদের জন্য ইতিপূর্বেও কাজ করেছি, ভবিষ্যতে কাজ করব, আপনারা ভোট দিয়ে যান। তো সেই জায়গা থেকে আপনারা ছায়া টিম বি টিম এই ধরনের আলাপগুলা আসলে কাদের উপকার হইতে পারে এটা আপনারা বিবেচনা করে প্রশ্নগুলো করবেন। ধন্যবাদ। আচ্ছা, একদম লাস্ট প্রশ্ন নিতে চাই। আমার প্রশ্ন আমি যেটা বলি, ভাইকে কে বলেছে জানি না, জলে ভোট দিয়েন না, এগুলো ব্যক্তিগত পর্যায়ের কথাবার্তা। এখন আমাদের স্ট্যান্ড হচ্ছে ভোট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সৎ, যোগ্য, দক্ষ মানুষকে দেখেই ভোট দেওয়া দরকার। তবে এটা শিক্ষার্থীদের ইচ্ছা যে তারা আসলে সৎ মানুষকে ভোট দিবে নাকি তার পছন্দ অনুযায়ী তার এলাকার বড় ভাইকে দিয়ে লোকালিটি দেখে দিবে, এটা অবশ্যই শিক্ষার্থীদের ইচ্ছা। এটার ব্যাপারে আমাদের কোনো ইখতিয়ার নাই। তবে আমাদের স্ট্যান্ড হচ্ছে যারা সৎ, যোগ্য, দক্ষ তাদেরকে ভোট দিলে ভালো হয়। সৎ নেতৃত্ব বাছাই হলে, দক্ষ নেতৃত্ব বাছাই হলে এবং যোগ্য নেতৃত্ব বাছাই হলে রাকসুটা সচল থাকবে, সুন্দর থাকবে। জি, আপনি আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি মাহমুদ, আইন বিভাগ 23-24। আমার শুরুতে একটি সংশোধনী আছে, সেটা হচ্ছে আমাদের মারুফ ভাইয়ের প্রতি। আমাদের এই পাশ থেকে একজন ভাই কোশ্চেন করেছিলেন, তো উনি বলেছেন আপনার তো ইন্টেনশন ভালো না। আমি আশা রাখবো যে এই ধরনের কথা কোনো প্রশ্নকারীকে যেন সামনে ভাই না বলেন, যেহেতু উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হতে যাচ্ছেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্নই হচ্ছে আবির ভাইয়ের কাছে, সেটা হচ্ছে যে আমরা তো জানি যে ছাত্র রাজনীতি যেটা হচ্ছে বাংলাদেশে, এই ছাত্র রাজনীতিটা আমরা ছাত্ররাই পরিচালনা করব, আমরা ছাত্রদের কণ্ঠস্বর হব। কিন্তু আপনাদের কেন্দ্রীয় প্যানেল সহ আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্যানেলটা, সেখানে দেখেছি যে যারা এখন নেতৃত্ব দিচ্ছে তারা ছাত্র না, তারা এখন পর্যন্ত অছাত্র। তো আপনারা বারবার দোহাই দিচ্ছেন যে আমরা অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু আমরা তো 1 বছর কাজ করার সুযোগ পেয়েছি, বাংলাদেশে সবাই কাজ করেছি। আমার প্রশ্নটা হচ্ছে আসলে আপনারা ঠিক কত বছর পরে গিয়ে আপনাদের যারা লিগ্যালি ছাত্র তাদেরকে ছাত্র দলের প্যানেলে আনতে পারবেন, নাকি আপনারা অছাত্র দিয়েই ছাত্র দলটা পরিচালনা করতে চান?
আমাদের প্যানেল ঘোষণা যেদিন হয়েছে 7 তারিখ, প্যানেল ঘোষণা হওয়ার পরেই কিন্তু আমি মনে করি আপনারা জবাব পেয়ে গেছেন যে ছাত্রদল আগামীতে কাদের নেতৃত্ব আনতে যাচ্ছে। আমার মনে হয় একদম শেষের দিকে আমরা আসলে এখানে প্রচণ্ড গরমে আমরা ভেবেছিলাম আসলে শেষ পর্যন্ত বৃষ্টি নামবে নাকি রোদ হবে, আমরা আসলে জিতে গেছি, রোদ হয়েছে এবং এই অনুষ্ঠানটা করতে পারলাম। আমরা একদম লাস্ট প্রশ্ন নিয়ে শেষ করতে চাই। জি, আমি ইব্রাহিম, আরবি বিভাগ 2য় বর্ষ। আমার প্রশ্ন হচ্ছে 3টা। প্রথম প্রশ্নটা হচ্ছে তাহসিন খান আপুর কাছে। সেটা হচ্ছে যে আমরা দেখতেছি আপু ভিপি পদে নির্বাচন করছে, প্রথম নারী যিনি ভিপি পদে নির্বাচন করছে, এবং কি জিএস পদে, এজিএস পদেও আমরা দেখছি নির্বাচন করছে আপুরা। তো আলাদা এই যে নারীকে ডিসক্রিমিনেট করে আলাদা করে নারী সম্পাদক দেওয়া লাগবে, পুরুষ সম্পাদক কি দরকার ছিল না? নারী সম্পাদক দেওয়া লাগবে, নারীকে এখনো ডাউন করে রাখা হয়েছে কেন? আচ্ছা, ছোট্ট করে উত্তর নিয়ে নেই, তারপরের প্রশ্নটা পরে। আচ্ছা, প্রথমেই কিন্তু আমি যখন আমার পরিচয় দিই তখন এই বিষয়টা ক্লিয়ার করেছিলাম যে নারীকে এত আলাদাভাবে হাইলাইট করা হচ্ছে, এই জায়গাতেই কিন্তু আমাদের একটা ব্যর্থতা। দ্বিতীয় কথা, এটা আমি উত্তরটা দেব আমারই প্যানেলের সর্বজনীন শিক্ষার্থী সংসদের সহ নারী বিষয়ক সম্পাদকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই মেয়েটা গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের, সে একটা খুব দারুণ কথা বলেছে। সেইটা যে তার লক্ষ্যই হচ্ছে এই পথটাকে বিলুপ্তির দিকে নিয়ে যাওয়া। আমরা আলাদা করে নারী পুরুষ কোনো বিষয়ক সম্পাদকই চাই না, আর এই লক্ষ্যেই আমরা কাজ করব। আমাদের প্যানেলের আমি একজন শিক্ষার্থী হিসেবে আপনাদেরকে কথা দিচ্ছি যে আমিও আমার ওই বোনের যেই কথাটা সেই লক্ষ্যে কাজ করব। ধন্যবাদ। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন ভাই, একবারে ছোট প্রশ্ন। সেটা হচ্ছে যে সবার কাছে এই প্রশ্নটা, এই যে আমাদের ভবিষ্যতে এরাই কিন্তু কেউ একজন এখানের ভিপি হবে। আমরা দেখতেছি উনাদের আলোচনার প্রাসঙ্গিকতা শুধু আতর, মুড়ি পাটি, এরপর হচ্ছে যে ভাঙচুর, রাগসু ভবিষ্যতে কি করব, আমাদের ইশতেহার কি, আমরা কি করতে চাই, উনাদের প্রাসঙ্গিকতা একবারেই নগণ্য দেখতে পাচ্ছি। ভাই, আমি এটা হয়তো বা প্রথমেই বলে নিয়েছিলাম যে আমরা কি করতে চাই। জি, এটা কিন্তু সবাই মোটামুটি আলোচনা করেছেন। আমাদের প্রথম দিকে আমরা বলেছি যে আমরা কি করতে চাই, কেন রাকসুতে এসেছি, এই নির্বাচন করছেন এবং তার কি ব্যাখ্যা, সেখানে তিনি এই আলোচনা এনেছেন। আর যেহেতু এটা আসলে পপুলার হয়ে যায়, যখন একটা আলোচনা অনুষ্ঠানে যাবেন তখন এই যেসব বিষয় সিগনিফিকেন্টলি সবার চোখে পড়েছে এরকম বিষয়গুলো সামনে চলে আসে। তো আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই এই আয়োজনে যারা সহযোগিতা করেছেন। যদি আমরা বিশ্বাস করি এই নির্বাচন সুষ্ঠুভাবে হবে, গ্রহণযোগ্যতার ভিত্তিতে হবে, স্বচ্ছতার ভিত্তিতে হবে এবং অংশগ্রহণমূলক হবে। যদি তাই হয়, নিশ্চয়ই এখান থেকে কেউ না কেউ আপনারা ভিপি নির্বাচিত হবেন, এবং যিনি এখান থেকে ভিপি নির্বাচিত হবেন এবং তার নির্বাচনের মাধ্যমে আসলে এই রাকসু জিতে যাবে, আপনারা জিতে যাবেন। 35 বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনাদের সবার অংশগ্রহণে, শিক্ষার্থীদের অংশগ্রহণে। সো আমার মনে হয় উৎসবমুখর পরিবেশ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন দেখেছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেমন দেখেছি, রাজশাহীতে এসেও ঠিক তেমনই দেখলাম। আমরা 25 তারিখে অপেক্ষা করব আসলে শেষ পর্যন্ত কারা শেষ হাসি হাসে। তবে শেষ হাসি যেই হাসুক, সবার বিজয় নিশ্চিত হবে। সবার জন্য শুভকামনা।